যাই হোক, আজকে যে কাহিনীটা শেয়ার করব এটা আমাকে পাঠিয়েছে আপনার মুন্সিগঞ্জ থেকে সাজ্জাদ হোসেন রূপক, এবং ঘটনাটা হচ্ছে 1945-50-এর দিকের। এই ঘটনাটা তাকে যে বলেছে তার নাম হচ্ছে তার হালিম চাচা আর কি। তো ঘটনা চলে যায় রাসেল ভাই। সেই সময় ওই গ্রামে একজন ভদ্রলোক ছিলেন, তিনি নৌকা চালাতেন, পেশায় মাঝি ছিলেন, এবং তার বেশিরভাগ সময় সে আপনার নৌকাতেই থাকতেন। আচ্ছা, মানে তার বসবাসী ছিল নৌকায়, বাসায় খুব কমই আসতেন। নৌকার মধ্যে রাত পার করতেন, ওখানেই থাকতেন, এবং তার কাছে নাকি খুব ভালো লাগতো নদী এবং এই রাতের পরিবেশ। তো একদিন এরকম রাত প্রায় আপনার 1-2 বাজে আর কি, বেশ গ্রামের জন্য বেশ নিশুতি রাত। তো নদীর একটা পাড়ে সে নৌকা নোঙর করে আপনার হুক্কা খাচ্ছে বসে বসে। নৌকার মধ্যে আপনার হালকা একটা আলো জ্বালায় রাখছে, সে জাস্ট নিজের দেখার জন্য, কারণ গ্রামে যে অন্ধকার হয় সেখানে কিন্তু কিছুই দেখা যায় না, মানে বেশ ঘুরঘুরটি অন্ধকার থাকে। তো সেখানে সে হালকা একটা আলো তার নৌকায় জ্বালিয়ে বসে বসে হুক্কা খাচ্ছে। এই সময় সে দেখলো যে নদীর পাড় দিয়ে মানে 4টা ছায়ার মতো অবয়ব, বেশ গাট্টা গোট্টা খাটো মনে হচ্ছে, মানে বেশ লম্বা না, 4 জন এরকম আসতেছে। তো তার আলোর প্যারামিটারের মধ্যে যখন চলে আসছে তখন দেখলো তাদের গায়ে জোব্বা পরা এবং মুখটা গোলগাল, বেশ একটু মানে অ্যাবনর্মাল লাগতেছে দেখতে মানুষগুলো। আচ্ছা, আসার পর যখন তার কাছে আসলো, এসে বললো, এই মাঝি, নদী পার হবো, নৌকা পার কর আর কি। তো সে ফার্স্ট একটু মানে অবাক হয়েছিল যে এত রাতের বেলা আমি মানুষ নিব, নৌকা পার করবো, মানে সেই সময় সে কাজ করতে চাচ্ছিল না আসলে। আচ্ছা, তো লোকগুলোর কথার মধ্যে এমন একটা কমান্ডিং ভয়েস ছিল যে সে আর না করতে পারে না। সে তাদেরকে কোনো কথা না বলে সে জাস্ট নোংরটা তুলে ওদেরকে ওঠায়। আচ্ছা, তো দেখে যে প্রত্যেকটা মানুষেরই অস্বাভাবিক রকম ওজন, মানে 4 জন ওঠার পর মনে হচ্ছে নৌকার মধ্যে অনেক ভার। আচ্ছা, তো আর সে খেয়াল করে এই সময় যে ওই আলোতে, হালকা আলোতে, যে তাদের পা গুলো ডিফারেন্ট, মনে হচ্ছে যে পা গুলা তার শরীরের তুলনায় বেশি ছোট আর কি, পায়ের আকৃতি ছোট, এবং অনেকটা এরকম মনে হচ্ছে যে হাড়ের উপর যদি চামড়া লাগায় দেয় যেরকম একটা চেহারা আসে। আচ্ছা, জাস্ট লাইক দ্যাট। আচ্ছা, তো সে মনে করে যে রাতের বেলা তার মতিভ্রম হতে পারে, সে এতটা গুরুত্ব দেয় না, সে নদী পার করে আর কি তাদেরকে। এবং যতক্ষণ নদী পার হয়েছে এই অন্ধকারে ওরা নিজেদের ভিতরে কোনো কথাবার্তাই বলেনি, সব চুপচাপ। এইভাবে নদী একসময় সে পার হয়। পার হওয়ার পর এরা নৌকার থেকে নামার পর তাকে বলে যে সে চলে, মানে ভাড়া চায়। সে বলে যে আমার ভাড়া দিলেন না? বলে ভাড়া পরে দিমু। হ্যাঁ, বলে যে আগে লাশ পার করুন, লাশ পার করে তারপর ভাড়া দিমু। তো সে একটু হয় যে মনে হয় কেউ মারা গেছে, হয়তো লাশটা টানবে। এই চিন্তা করে সে আর ওদের সাথে কথা বলে না, সে চুপচাপ থাকে। এরা চলে যায়, উনি অনেকক্ষণ ওয়েট করছে। এরকম সময় বেশ অনেকক্ষণ পর দেখে যে এরা আসতেছে, কি জানি নিয়ে আসতেছে দূর থেকে। মনে হচ্ছে যে আবছার মধ্যে মনে হচ্ছে কেমন একটা কিম্বুত কিমাকার একটা শেপ। যখন আলোর কাছাকাছি আসলো দেখলো যে প্রত্যেকের কাঁধে, এক একজনের কাছে 2টো করে ওই যে কাফনের কাপড় বাঁধা লাশ। তো 4 জনের মধ্যে 3 জনের কাঁধে এক একজনের 2টো করে আর কি, 3 জনের কাছে 6টা লাশ, আর আরেকজনের কাছে একটা ছোট লাশ, মানে আকৃতিতে ছোট, ওটা কোনো বাচ্চার লাশ হবে। এবং কাছাকাছি আসতেই একটা মানে বাজে গন্ধ তার নাকে আর কি ঝাপটা মারে, বেশ দুর্গন্ধ টাইপের, মনে হচ্ছে পচা গলা। এবং লাশগুলা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সাদা কাপড়ও না, বেশ ময়লা টাইপের কাপড়। আচ্ছা, তো এটা থেকে সে একটু মানে অস্বস্তি ফিল করে, লাশ নিয়ে নৌকায় উঠে যায়। তো উনি বেশ মানে অস্বস্তিতে পড়ে এই কারণে যে লাশ যদি নিয়ে আসে মানুষ কবর দেওয়ার জন্য সেটা একরকম হয়, এটা দেখে মনে হচ্ছে ময়লা লাশ এবং পুরনো লাশ, এবং এগুলাকে সে নিয়ে আসছে নৌকার মধ্যে, এবং 7টা লাশ। তো সে কিছু বলতে সাহস পায় না, এরা তাকে জাস্ট ইশারা করে নদী পার হওয়ার জন্য। তো উনি যখন নদী পার হচ্ছে দেখে এরা। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকের ঘটনাটা পুরা না শুনে যাবেন না। আজকের ঘটনাটা সেরা বাছাইকৃত ঘটনা, শেষ পর্যন্ত শুনবেন। চলুন ঘটনায় চলে যাই। ছইয়ের মধ্যে ঢুকে যায় লাশগুলো নিয়ে, ছইয়ের মধ্যে ঢুকে, এবং মাঝ নদীতে আসার পরে সে শব্দ পাওয়া শুরু করে ভিতরে, মানে কটর মটর, মানে বেশ আজে বাজে শব্দ আর কি, ছিলে ফেলা এই ধরনের। তো সে খুব অস্বস্তি ফিল করে যে এটা কি করতেছে এরা ভিতরে। তো এর মধ্যে দেখা যায় এরকম অনেকক্ষণ ধরে এটা হচ্ছে। এর মধ্যে একজন বের করে বলে যে মাঝিরও খাই। মুখ বের করছে একজন, তার মুখে বেশ রক্ত রক্ত লাগানো। তো উনি যখন এই জিনিসটা দেখছে, মাঝিকে বলে ভিতরে আয়। তো এটা দেখে সে বেশ ভয় পেয়ে যায়, সে পানিতে লাফ দিয়ে পড়ে, মাঝি যে ছিলেন। তো এর মধ্যে উনি পানিতে লাফ দিয়ে পড়ে, উনি দেখে পানি বেশ ঠান্ডা, সাঁতরানোর চেষ্টা করেন। উপর থেকে নাকি দেখে যে ওনাকে ওই যে বৈঠা দিয়ে আর কি বাড়ি মারতেছে গায়ে লাগানোর জন্য, আর বলে যে
তুই মনে করছিস পার পেয়ে যাবি, তোরে ঠিকই ধরুম। তো যাক, এই অবস্থায় সে সাঁতার কাটে, সাঁতার কেটে কেটে আপনার কোনো মতে পাড়ে উঠে তো মানে আর তার কিছু মনে নাই, সে বেহুশ হয়ে যায়। তো ওনার যখন ভোরের দিকে ঘুম ভাঙে, উনি চোখ মেলে দেখে যে ওনার সামনে জব্বা পরা অনেকগুলো মানুষ। তো সে আবার ভয় পেয়ে যায়, না হার্ট অ্যাটাকের মতো অবস্থা। তখন দেখে যে হঠাৎ করে তাকায় যে না, এরা ওই আকৃতির না, বিভিন্ন শেপের মানুষ আর কি, সাধারণ মানুষ। এরা ওকে বলে যে কি হয়েছে তোমার, আমরা তো এখানকার মানে তারা দেখে মুসল্লি আসলে নামাজ পড়তে আসছে, বলে যে আমরা মসজিদে নামাজ পড়ি, তোমাকে দেখছি এরকম আমরা অজু করতে এসে, এই বলে তারপর তার আস্তে ধীরে আর কি হুঁশ করে এইভাবে। তো এই ঘটনাও কিন্তু রাসেল ভাই, যদি এই ধরনের ঘটনা আমরা অনেক শুনি, গ্রামে এই ধরনের মাছ মারতে যাওয়া, আমার কাছে একটু লাগছিল মানে শুনে যে এটা আসলে প্রচলিত ঘটনার মতোই অনেকটা। বাট যে কাহিনীটা শেয়ার করছে রূপক, যে সে বলছে যে ভাই 100% সত্যি, আমাদের গ্রামে এই ঘটনাটা একটা প্রচলিত কাহিনী, মানে তার মানে রেগুলার অনেকের সাথে ঘটেছে, মানে অনেকেই এটা জানে এই ঘটনাটা সম্বন্ধে, ওয়াকিফাল এই ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ বাবু ভাই। সরাসরি চলে যাচ্ছে আমাদের অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু শুরু থেকে বলেন। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি ডক্টর শুভ বলছি। আমার ফ্যামিলির মধ্যে একটা ঘটনা ঘটে, এটা আমি সবার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। কত বছর আগের এটা? এটা ঘটনা 2007-এর ফেব্রুয়ারিতে আচ্ছা, ঘটনা ঘটে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আপনার ওয়াইফ এখানে আছেন, দুজনের সাথেই ঘটে? আমরা দুজনে আমার দুজনের সাথেই ঘটে, মেইনলি আমার ওয়াইফের সাথে। তো সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে। 2007 ফেব্রুয়ারি মাসের দিকে আমরা দুইটা কাপল চিন্তা করি। আমার যে নানা বাড়িটা আছে মুন্সিগঞ্জ, সেটা মুন্সিগঞ্জ সদরের মধ্যেই অবস্থিত, একদম টাউনের সাথেই। তো সেই গ্রামে আমরা যাব, এই জমিদার বাড়িটা ঘুরতে যাব। তো আমরা সকাল 11টা 11:30টার দিকে মোটর বাইকে করে দুইটা কাপল ওখানে গিয়ে পৌঁছাই। তো পৌঁছাবার পরে আমরা মানে এত এক্সাইটেড ছিলাম যে তখনই আমি চাইলাম যে সবাইকে না আশপাশটা খুব ঘুরে দেখাবো। এখানে আমি যাচ্ছি একটু আগে একটু ছোট্ট বর্ণনা দিয়ে নিই আমার জমিদার বাড়িটা, কারণ এটা না দিলে বোঝা যাবে না ঠিক। জমিদার বাড়িটা চারিদিকে গ্রামের পর গ্রাম, প্রচুর গ্রামে অনেক গাছপালা, এবং পশ্চিম এবং দক্ষিণ সাইডে বিশাল জঙ্গল, এবং দক্ষিণ সাইডে একটা খাল আছে যেটা ধলেশ্বরী নদীর সাথে কানেক্টেড। তো এই জায়গাটা খুবই মানে নির্জন নিরিবিলি, প্রচুর বাঁশঝাড়, বড় বড় গাছ দিয়ে ভরা। তো আশেপাশে যে গ্রাম বাড়িঘর আছে খুবই কম, মানে 4-5টা বাড়ি, তারপর বিশাল গ্যাপ, তারপর অনেকক্ষণ পরে জঙ্গলে পরে আবার বাড়ি, মানে এতটাই নিরিবিলি এলাকাটা। তো ওখানে আগে থেকে অনেক কিছু শুনতাম, জানতাম, যাই হোক তখনও এটার মানে ইয়েটা বুঝতে পারিনি। তো আমার তখন আমি ওইসব মাথাও ছিল না, তো খুব এত এক্সাইটেড ছিলাম যে নেমেই আমরা ঘুরতে বেরোলাম। আমি বললাম যে এখনই চলো সবাই ঘুরবো। তখন একটু ভর দুপুর ছিল, 11টা 12টা বাজে। তো প্রথমে আমরা দক্ষিণ দিকে একটা যে খালটার কথা বললাম সেখানে সাঁকো আছে। এই সাঁকোটা খুবই ডেলিকেট, একটা বাঁশ দিয়ে অনেক কষ্টে আমরা পার হই। তো পার হওয়ার পর ওখানে একটা বিশাল বাঁশঝাড় আছে, ওই জায়গাটা খুবই সমস্যাপূর্ণ শুনতাম। তো ওখান থেকে সবাইকে দেখা আমি মোটামুটি বেশ অনেকটা জায়গা ঘুরলাম। তো ঘুরে যখন এখানে আমার ওয়াইফ একটু অস্বস্তি বোধ করছিল, তখন দেখলাম যে সে একটু চাচ্ছে না ঘুরতে। তা আমি আসলে ওগুলা কিছু আমলে নেই, গাও করি নাই আসলে, এসব তখন মনে নেওয়ার মতো অবস্থাও ছিল না। তো ঘুরতে ঘুরতে তখন আবার সাঁকো দিয়ে ব্যাক করলাম। ব্যাক করে আমাদের পশ্চিম সাইডে এই জঙ্গলটা ছিল, তারপর সেটা পরিত্যক্ত টয়লেট ছিল, যেটা অনেক আগে ইউজ করতো জমিদারের যে ওয়াইফ বা মানে ফিমেল ছিল, মেম্বার ছিল, তারা ইউজ করতেন। বর্তমানে এটা ব্যবহার হয় না বললেই চলে। ওখানে বিশাল জঙ্গল হয়ে গেছে, বড় বড় গাছপালা। তো ওই ইয়েটা আমি দেখাবার জন্য সবাইকে নিয়ে যাচ্ছি। তো আমি সবার সামনে ছিলাম, পিছনে আমার ফ্রেন্ড তার ওয়াইফ, এবং সবার পিছনে আমার ওয়াইফ। তো এই সময় এক পর্যায়ে আমার ওয়াইফ আমাকে বলছিল যে তার খুব অস্বস্তি লাগছে, এবং তার মনে হচ্ছে যে তাকে কেউ ফলো করছে বা পিছনে কেউ হাঁটছে। আমি এটা এক কথায় উড়াই দিচ্ছি। আমি বললাম এখানে দেওয়ালটা যেহেতু পাশে আসে, হাঁটলে একটা ইকো হয়, তো এই ধরনের কিছু মনে হচ্ছে। আমি তাকে একদম স্টপ করে দিলাম, মানে তার কথা কোনো আমলই নিলাম না। যাই হোক, তো ওই জায়গাটা ঘোরার পরে আরেকটা জায়গা ছিল জঙ্গলটা, যে মেইন যে জঙ্গলটা, সেখানে যাওয়ার জন্য আমি একটু হয়ে যাই, এক্সাইটেড হয়ে যাই। মানে আমার একজন নানি ছিলেন ওখানে, নিচে উনি থাকতেন, একতলায় কেউই থাকতো না, প্রায় 20-25-20টার মতো রুম আছে ওখানে, সব 2টা রুমে উনি থাকতেন। উনি একটু সাবধান করলেন, না ওদিকে যাও না বাবা, দরকার নেই। তখন আমি একটু থামলাম, যে থাক এনাফ হয়েছে, যাই বাসায় যাই, অলরেডি 1টা 2টা বেজে গেছে, খাওয়া দাওয়া করি। তো আমরা খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা, খেয়ে দিয়ে আমার ফ্রেন্ড একটু রেস্ট নিয়ে গল্প করে চলে গেল তার ওয়াইফকে নিয়ে। তো আমরা রেস্ট নিলাম, নেওয়ার পরে আমার যে বিল্ডিংটা, ওটার চারদিক দিয়ে তো ঘর, মধ্যে একটা উঠানের মতো, এবং একটা উত্তর সাইডে এটা 3তলা আর পূব সাইডে 2তলা। তো 3তলা যে সাইডটা, সেটা যদি ছাদে উঠি আমরা, চিলেকোঠা আছে ওখানে, একটা চিলেকোঠা যে লোহার সিঁড়ি বেয়ে একটা ছাদে উঠা যায়, সেটা 4তলার সমান হবে। তো সেই ছাদে যদি উঠি, সেখান থেকে পুরা
জঙ্গল এলাকাটা পুরোটাই দেখা যায়, অনেক দূর পর্যন্ত জঙ্গল গাছপালা। তো ওই জায়গাটা আমার বরাবরই খুব ভালো লাগতো। তো আমি চাচ্ছি আমার ওয়াইফকে নিয়ে ওই জায়গাটা শেয়ার করে থাকি, মানে কিছু সময় কাটাই, ভালো লাগবে এবং সানসেটটা দেখি। তখন আসর আজান দিয়ে দিছে, বেশ অনেকক্ষণ থাকলাম, গল্প করলাম, মামাতো ভাইরা ছিল, ওর সাথে গল্প টল্প করলাম। তো এক পর্যায়ে মাগরিব আজান হয়ে যায়, মামাতো ভাইরা নেমে যায় এবং বলে যে তোমরা চলে আসো। তাই আমি বললাম যে আমি সানসেটটা উপভোগ করে তারপর নামবো। কথা বলার এক ফাঁকে হঠাৎ করে দেখলাম আমার ওয়াইফ আমার পাশ থেকে উঠে চলে গেল। তা আমি আসলে তখনও কিছু বুঝতে পারিনি কেন উঠে গেল। ভাবলাম যে আমার মতো সানসেটটা তারও ভালো লাগছে, কারণ পশ্চিম সাইডটার দিকে দেখলাম ও দাঁড়ায় আছে, ওদিক তো সানসেট হচ্ছে, সূর্য ডুবে গেছে। তা আমি এক পর্যায়ে দেখলাম যে ওখানে দাঁড়াই আছে। তা আমি ভাবলাম আমিও যাই, ওকে ডাকলাম, প্রথমে সব সাড়া দিল না। যখন তখন আমি ভাবলাম ঠিক আছে কাছে যাই, কি ব্যাপার, কথা বলে না কেন। তো যাওয়ার পরে আমি ওকে বললাম যে কি ব্যাপার, চলো সন্ধ্যা হয়ে গেছে, এখন তো নিচে যাওয়া দরকার। তার হাতটা ধরে টান দিলাম, সে এক ঝটকা আমার হাতটা ছাড়িয়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমাকে গম্ভীর বলল না আমি নিচে যাব না। তখন এই ফার্স্ট টাইম আমার মনে স্ট্রাইক করলো যে সামথিং গোয়িং রং। তো আমি তাকে বললাম যে না চল নিচে যাই, তারপর সে যেতে যাচ্ছে না। তখন আমি তাকে কনভিন্স করি, একটু বলি যে আমরা তোকে বলে আবার আসবো, নিচে যাই। তো কি ভেবে সে রাজি হলো বুঝলাম না, মানে মুখটা তো রাজি হলো। সে নিজের রোবটের মতো ঘুরে রওনা দিয়ে দিল, আমি তার পিছনে পিছনে গেলাম। তারপর এই পূব সাইডে যে বিল্ডিংটা আছে সেখানে আমার মামা থাকতেন, সেই বাসায় ঢুকেই প্রথমে ছিল ড্রয়িং রুমটা। এখানে একটা আমার ওয়াইফের একটা কথা ছিল, এটা শেয়ার করা দরকার, আমি একটু বলতে ভুলে গেছি। যে যখন পরে আমি তার মুখে শুনছি যে যখন সে পশ্চিম দিকে জঙ্গলটা দিকে তাকিয়েছিল, ওনার কাছ থেকে শুনি। আপনার নামটা একটু প্লিজ বলে আপনি বলবেন যে আপনার অস্বস্তি কেন লাগছিল, বা ওই সময় আপনি কি দেখছেন বা আপনি কি ফিল করছিলেন আসলে। আসসালামু আলাইকুম, আমি সুইটি রহমান বলছি। আজকে আসলে আমি মোটামুটি আমার হাজবেন্ডের ইচ্ছাতেই আসছি এখানে। আমার লাইফের কিছু হরিবল, আসলে খুবই ভয়ঙ্কর কিছু ঘটনা আমি শেয়ার করব। তো আমি আসলে ওখানে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম, এবং যখন গিয়েছি সেই জমিদার বাড়িতে ঢোকার পর থেকে আমি একটু অস্বস্তি ফিল করছিলাম, এবং এত বেশি খারাপ লাগছিল আমার। আমি ওকে অনেক রিকোয়েস্ট করেছি যে চলো আমরা বাসায় চলে যাই, কিন্তু ওর রিকোয়েস্টই মোটামুটি ঘোরা। কিন্তু সন্ধ্যার পরে যেটা হলো, সেই ছাদের মধ্যে তো ও বসেছিল, ঠিক আমি কি মনে করে উঠেছি আমার আসলে এই মুহূর্তে মনে নেই সেটা। আমি উঠে আমি পশ্চিমের যে জঙ্গলটা প্রায় অনেক সুন্দর আর মাইলের পর মাইল ছিল বিস্তৃত, তো আমি দেখছি এবং মুগ্ধ হয়ে দেখছিলাম। কিন্তু হঠাৎ করে আমি যেটা ফিল করলাম যে ঠিক আমার পিছনে প্রচন্ড ভারী কিছু এবং শব্দ করে কিছু পড়েছে, এবং আমি ঘুরে তাকাতে তাকাতে আমার মনে হলো যে আমার গায়ের মধ্যে এসে একটা বাতাসের মতো লেগেছে। এরপরে আসলে আমি আর কিছু বলতে পারবো না। কিন্তু যখন আমি নিচে যাই আমার সেন্স ফেরে, তখন আমি দেখি যে ওই রুমের মধ্যে অনেক গেস্ট আমার মামা, শ্বশুর, তারপর ওই বাসার অনেক লোক, এবং একটা লোক যিনি হচ্ছে সাধু আর কি ওই এলাকার। তো উনি আমার সামনে, এবং উনি আমাকে কি কি বলছেন, তারপরে ওনার কিছু তদবির করছেন। কিন্তু ওনাকে দেখে আমার প্রচন্ড রাগ হলো, এবং আমার তখন আমি ওনাকে সহ্য করতে পারছিলাম না। আর যেটা হয়েছিল যে আমি খুব অসুস্থ ফিল করছিলাম, মানে আমার মনে হচ্ছিল যে আমার সমস্ত শরীরটা কাঁপছে, আর প্রচন্ড জ্বর ছিল। এবং আমি তখন বলছিলাম যে কি হয়েছে, আমার সাথে কি ঘটেছে। তারপর আমার হাজবেন্ড বলল যে তুমি এরকম হয়েছে, তুমি এখন রেস্ট নাও। তারপর আমরা ভেতরের রুমে চলে যাই। ওখানে যাওয়ার পর আমি ডিটেলস শুনি যে এরকম আমার সাথে হয়েছে। তারপর আমি কিছুটা স্বাভাবিক হওয়ার জন্য পানি হাতে নিয়ে মুখ ধুতে যাই। ঘটনাটা বেশ কিছুক্ষণ পরে, তখন রাত্রে 10টা সাড়ে 10টা বাজে। আর বাড়িটা এতটাই হন্টেড ছিল যে খুবই বড় বড় জানালা, আর অনেক আগের ঘর, তো জানালাগুলো এত বড় যে মনে হবে একটা মানুষই পড়ে যেতে পারবে এরকম। তারপর আমি জানলার পাশে আসি, এসে মুখ ধোবো আর কি। তো তখন আমার যে জিনিসটা আমি আসলে দেখলাম, সেটার জন্য আমি মোটেও প্রিপেয়ার ছিলাম না। আমার এখনো মনে হয় আসলে গা শিউরে ওঠে।
আমি দেখলাম ঠিক ওদের বাসার যে ওয়ালটা, ঠিক তার পরে একটা গাছ ছিল, তেঁতুল গাছ, এবং সেটাও বেশ পুরনো, প্রায় 1 থেকে 1.5 মানে অনেক 100 বছরের হবে আর কি গাছটা মনে হচ্ছিল, যতটুকু শুনেছি। তো এত বেশি অন্ধকার, তো হঠাৎ করে আমার মুখ ধুতে যে ওই গাছটার দিকে চোখ চলে যায়। তো আমি তাকে দেখি যে সেখানে মানে 2টা চোখটা হচ্ছে একদম লাল আর ঠিক আমার সামনে। কিন্তু যখন আমি এটা মানে আমার ব্রেইনে ক্যাচ করলাম এটা অ্যাবনর্মাল কিছু, এটা আমি তখন আসলে নিতে পারিনি। আমি চিৎকার করে সেখান থেকে সরে আসি, আর আমার হাতে যে গ্লাসটা ছিল সেটা পড়ে যায়। তারপর এসে আমি ফেইন্ট হয়ে যাই। আমার হাজবেন্ড তারপর ওর কাছ থেকে আমি যখন শুনি যে তখন আমাকে আবার সেই তদবির করা হয়, তেল দিয়ে গিয়েছিল সাধু যিনি এসেছিল, তো ওইটা ইউজ করা হয়। তারপর অনেক সূরা টুরা পড়ার পরে আমার সেন্স আসে। তারপর আমি খুবই মানে অস্বস্তি ফিল করছি, আমি কোনো কিছুতেই মানে স্বাভাবিক হতে পারছিলাম না, একটু পর পর কেঁপে কেঁপে উঠছিলাম, এবং রাত্রে আমি ঘুমোতেই পারিনি। সেই রাতটা আসলে আমার জন্য অনেক বেশি হরিবল ছিল। ওকে, আমরা সকালে তারপরে কি করলেন আপনারা যখন রাতের বেলা যখন এরকম ঝামেলা ছিল? আপনারা বলছিলেন, আমি একটু ওনার কাছে চলে আসি, যে পুরো রাত আপনারা ঘুমাননি এবং সকালবেলায় আপনারা প্রস্তুতি নিচ্ছিলেন বাসায় ফেরার জন্য, তাই তো? এবং রাতের বেলাকে আরো স্পেশাল কোনো কিছু বা আরো ভয়ঙ্কর, আরো স্কেরি কোনো কিছু ঘটেছিল? রাতে স্কেরি যেটা ঘটেছিল সেটা হচ্ছে সারা রাত সে একটা খুব ব্যাড ড্রিম, মানে নাইটমেয়ার ছিল যেটা, সেই জিনিসটা ছিল যে সে যখনই চোখ বন্ধ করছিল তখনই সে দেখছিল যে সে ওই যে আমাদের পশ্চিমে যে বড় জঙ্গলটা, সম্ভবত ওরকমই ওটাই দেখছে কিনা, কারণ ওখানে দেখতেছিল বড় বড় গাছ এবং সেটা একটু ফগ কুয়াশা আছে, একটু হেভি, সেগুলা ও দৌড়াচ্ছে, পিছনে চলেছে দ্রুত, এবং মানে তার সামনে গেলে তার ভাল লাগবে এবং এই জঙ্গলটার মধ্যে থাকতে ভালো লাগবে, এরকম একটা তার মধ্যে ফিলিংস হচ্ছিল। এবং আরেকটা জিনিস সেটা যেটা ফিল করতেছিল, ঘুমাতেই পারছিল না জন্য, তো বাসার রুমের চারদিক দিয়ে তার মনে হচ্ছিল পাশ দিয়ে যে কেউ একজন ফিল করছিল, কেউ একজন ওয়েট করছে তার জন্য, এবং কেউ একজন তাকে নিতে আসছে বা ধরতে আসছে। আপনি অফে একটা কথা বলছেন, ওটা আমার কিছু অদ্ভুত লেগেছে, মনে হচ্ছিল রুমের চারপাশ দিয়ে কেউ হয়তো ঘুরছে, ওয়ান্ডারিং অ্যারাউন্ড, মানে ব্যাপারটা হচ্ছে চারদিক দিয়ে কেউ ঘুরছে, ওয়ান্ডারিং অ্যারাউন্ড, হ্যাঁ, মানে মনে হচ্ছে চারিদিক দিয়ে দৌড়াচ্ছে, মানে এটা কিন্তু খুব ভয়ঙ্কর। আপনি যে ঘরটাতে আছেন, আপনার যদি মনে হয় সেই বাড়িটার চারপাশ দিয়ে কেউ ক্রমাগত দৌড়াচ্ছে এবং সে আপনাকে নিয়ে যেতে এসেছে, তাহলে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। এটাই সবচেয়ে স্কেয়ারি ব্যাপার ছিল যে সে এবং বলতেছিল বারবার একটা কথা বলতেছিল, যেটা যে আমাকে মনে রাখতে পারবো না, আমাকে প্রচন্ড কেউ ডাকতেছে, এবং এইটার জন্য সে বাবা আমাকে শক্ত করে ধরতেছিল এবং ঘুমাতে পারছিল না। আমি সবচেয়ে অবাক হয়েছি যে মানুষ এরকম ঘরের মধ্যে কাউকে দেখতে পান বা এরকম, কিন্তু চারপাশে দৌড়াচ্ছে, এই ব্যাপারটা আমি প্রথম শুনলাম। আচ্ছা, পরের দিন সকালে একদম আপনি মানে পরের দিন সকালবেলা যখন আপনি রওনা দেবেন, তারপরে রাতটা কাটাবার পর মানে মাগরিবের ফজরের নামাজের পরে আমরা একটু ঘুমাতে পারি, তা আলটিমেটলি উঠতে উঠতে দেরি হয়ে যায়। মোটামুটি 11টার দিকে উঠে নাস্তা করে বেরোতে বেরোতে আমাদের মামার সঙ্গে সঙ্গে বললেন যে তোমরা দেরি করো না, দুপুরটা হওয়ার পরেই তোমরা চলে যাও। তো আমি তাড়াতাড়ি রেডি হতে হতে 11:30 বেজে গেল। তো বাইকে করে রওনা দিলাম। তো 2-3 কিলো মাত্র ওই বাসা থেকে দূরে আসছি আমরা, জায়গাটা দেওয়ান বাজারের কাছাকাছি, ওখানে একটা জায়গা আছে, গ্রাম আছে, পাশের গ্রাম। ওখানে এসে হঠাৎ করে আমার ওয়াইফ বললো যে একটা বিশাল ঝড়ের মতো কি জানি পিছন থেকে জোরে ওকে ফলো করতে দৌড়ে ধেয়ে আসতেছে। তা আমি তো চারিদিকে তাকায় দেখলাম যে নর্মাল যে ব্রিজ, নর্মাল উইন্ড থাকলে যতটুকু বাতাসে পাতানোর ওরকমই ঝড়ের আলামত আমি ফিল করতেছি না, কিন্তু সে বলতেছে। তো আমি তারপরও বাইকের স্পিড বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি করে সামনে, তখন মুক্তারপুর ব্রিজটা হয়নি, তখন ফেরিঘাট ছিল, ফেরিঘাটটা তাদের রিচ করে ফেরিতে উঠবো যত তাড়াতাড়ি পারি। স্পিড বাড়িয়ে দেওয়ার পর সে তখন বললো যে সামথিং, কিছু একটা তার বা পাটা টেনে ধরতেছে, মানে মোট কথা তাকে থামাতে যাচ্ছে বা নামাতে যাচ্ছে। তখন আমি বাইক চলা অবস্থায় তাকে বললাম, তুমি একটা কাজ করো, তুমি আয়াতুল কুরসি পড়ো আর যত দোয়া পারো, যেগুলো পারো পড়ো, পরে নিজের বুকে ফু দাও, আর যেদিকে থেকে মনে হচ্ছে ওদিকে একটা ফু দাও। আর আমিও যতটুকু পরে দোয়া পড়লাম, আল্লাহর নাম নিলাম। তো এটা করার পর ওয়াইফ বললো না, এখন আর ঝড়টা সে ফিল করতেছে না। তা আলহামদুলিল্লাহ রওনা দিলাম। তো ফেরিঘাটে চলে আসার পর মোটামুটি তাকে কুল দেখলাম। তো আমি ভাবলাম যে না, আল্লাহর মতো এই পর্যায়ে আমরা স্কেপ করে গেছি। তো এখানে যে আরো কিছু অপেক্ষা করছে তখন আমার সে ব্যাপারে কোনো ধারণাই ছিল না। তো ফেরিতে ওঠার পরও সে একটু ছিল, দেখতাম যে তার ঘুম পাচ্ছে, খুব প্রচন্ড চোখ বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি তাকে অনেক কষ্টে দোয়া টোয়া পরে চোখ জায়গায় রাখলাম। তো পরে চিন্তা করলাম ওই পারে একটু চা খাই, বিকজ চা খেলে ঘুমটা কাটতে পারে। তো ওই পাশে অনেক দোকান ছিল, তো একটা হোটেলের মধ্যে আমরা ঢুকে বসার পরে আমি, আমার ওয়াইফ
রাস্তার দিকে, হোটেলে তো মুখোমুখি বেঞ্চ থাকে, রাস্তার দিকে মুখ করে বসে, আমি তার অপোজিটে বসি। তো যখন আমরা চা খাচ্ছি, চা খেতে খেতে আমি তার সাথে তাকে কথা বলতেছি, হঠাৎ দেখলাম তার দুইটা চোখ খুব স্টিয়ারিং হয়ে গেল, মানে বিস্ফোরিত। তো আমি অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, কেন এত বিস্ফোরিত? সে হঠাৎ করে আমাকে বললো যে তুমি রাস্তায় ওখানে একটা মহিলা পাগলের মতো, অলমোস্ট পাগল, আমরা যে রাস্তায় দেখি ওরকম, তার বর্ণনায় বুঝলাম সে তাকে ডাকছে। তা আমি বললাম তোমাকে কে ডাকবে? আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি ওখানে কেউ নেই, আমি অন্তত কাউকে দেখতে পাচ্ছিলাম না। তা আমি যখন তাকালাম তখন আমার ওয়াইফ বললো, কি তুমি দেখতে পাচ্ছ না যে ওখানে একজন আমাকে ডাকতেছে এবং পাগলের মতো? তা আমি তখন চিন্তা করলাম, এখন যদি আমি বলি যে আমি কাউকে দেখছি না, তাহলে সে এতটাই প্যানিক হয়ে যাবে, তাকে আমার বাইকে করে নিয়ে যাওয়া সম্ভব হবে না। তখন আমি একটু তাকে হাইড করি, বলি না ওই তো এখানে একটা পাগল আছে, ঠিক আছে ওকে, এটা স্বাভাবিক, এখানেই থাকে, প্রায় আমরা দেখি, আমার ভিক্ষা টিকা দিই, এই ধরনের একটা কথা বলে আমি কাটিয়ে দিই। তারপর আমি ফিল করলাম যে এত যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে। তো আমি তাদের 4 বিল মিটিয়ে তাকে কিছু বললাম যে তুমি একটু দোয়া টোয়া পড়ে নাও, আমিও পড়লাম, পরে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় ব্যাক করলাম। তাই এই পর্যায়ে আল্লাহর রহমতে আর কোনো সমস্যা নেই, আমরা ভালো মতো ঢাকায় ব্যাক করি। কিন্তু আপনি একটা খুব অদ্ভুত কথা বলছিলেন যে তারপর থেকে তো অনেক ঝামেলা শুরু হয়, এবং এখন একটা জিনিস বলছিলেন যে আপনারা তারপরে যতবার লঞ্চ জার্নি করে আপনারা বরিশাল বা চাঁদপুর গেছেন, তখনই আপনাদের ওই গ্রামের বাসাটার কাছাকাছি আসলে উনি ভেতর থেকেও বুঝতে পারতেন, লঞ্চের ভেতর থেকে, এবং বলতেন যে আমাকে এখানে নামিয়ে দাও। হ্যাঁ, এই জিনিসটা তো আমার জীবনের মানে অদ্ভুত যে ঘটনা ঘটছে, এক্সপিরিয়েন্স, এটা একটা অদ্ভুততম ঘটনা, যেটা যে আমরা তো প্রায় একটু লঞ্চ জার্নি করতে পছন্দ করতাম, তো আগে থেকেই আমরা যেতাম। তো তারপরে আমরা যখন যাই এই ঘটনার পরে, তারপর বরিশাল যাচ্ছে একবার বা চাঁদপুর, যখন আমরা মুন্সিগঞ্জ, আমরা কেবিনের মধ্যে গল্প করতেছি, যখন মুন্সিগঞ্জটা ক্রস করতে থাকতাম তখন সে আমাকে বলতো যে আমি এখন বাইরে যাবো। আমি বললাম কেন? বলে বাইরে এখন মুন্সিগঞ্জ ঘাট, এখানে আমাকে পারলে নামায় দাম, যাবো মুন্সিগঞ্জ, বাড়িতে যাব। বাড়িতে কেন? ওই জঙ্গলে যাব। এরকম একটা ফিলিংস হতো। আমি তো তার কথা শুনে অবাক, আমি সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বের হলাম, কেবিনের দরজা খুলে বের হয়ে ঠিক ওই মুহূর্তে দেখি আমি মুন্সিগঞ্জ ঠিক ঘাটটা ক্রস করতেছি। এটা আমি যার জন্য অবাক হয়ে গেছি। যাই হোক, আমি বুঝতে পারলাম যে তাকে এই সময় ডেকে নেওয়া যাবে না, কারণ ডেকে নেওয়াটা খুব রিস্কি হয়ে যাবে। একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল একবার, আপনারা কোনোভাবে রক্ষা পেয়েছিলেন সেই যাত্রায়? একবার মানে যখন আমরা একবার বরিশাল গেলাম, বরিশাল থেকে ফেরার পথে, তো যেহেতু লঞ্চ জার্নি ছিল, তো আমার ওয়াইফ ওই সময় একটু মানে প্রেগনেন্ট ছিল, যাক আমি লঞ্চ জার্নি দেখে নিয়ে গিয়েছিলাম, অফিসিয়াল ট্যুর ছিল। এবং আপনি মানে যেহেতু একজন ডক্টর, আপনি জানেন যে ওই সেফ পিরিয়ডটা চিন্তা করে নিয়ে গেছিলাম যে লঞ্চ জার্নিতে প্রবলেম হবে না, বাট এই জিনিসটা তো আমার টোটালি মাথায় ছিল না। যাই হোক, এরকম কিছু একটা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি, এবং এটা একটা ভয়ঙ্কর ঘটনা, অনেক কিছু ঘটে যেতে পারতো যারা আল্লাহ আমাকে রহমত করছেন। এনিওয়ে, তো যখন বরিশাল থেকে ফিরি তখন অনেক আগে থেকেই সে ওই লাইট দেখা যায় আপনার ওই মুন্সিগঞ্জে, তো দূর থেকে সে ডেকে দাঁড়ায়, বলতেছে যে ওই যে দূরে মুন্সিগঞ্জ দেখা যায়। তো আমি কিন্তু জানি না ওটা মুন্সিগঞ্জের লাইট। যাই হোক, তো আমাকে বলছে চলো ডেকে যাই। আমি বললাম হ্যাঁ চলো ডেকে যাই, কারণ আমরা ডেকে একটু এনজয় করি, ভালো লাগে, বাতাস টাতাস থাকে। তখন রাত 1:30 কি 2টা হবে। তো ডেকে দাঁড়িয়েছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। হঠাৎ করে সে আমাকে বলতেছে যে আমার খুব খারাপ লাগতেছে, একটা হঠাৎ করে মনে হলো, এমনি ডেকে প্রচন্ড বাতাস ছিল, তো এর মধ্যে সে আমাকে বলতেছে যে হঠাৎ করে একটা এক্সট্রা বাতাসের ঝাপটা তার শরীরে মনে ঢুকে গেল বা এরকম কিছু একটা, এবং তারপর থেকে সে খুব অসুস্থ ফিল করছে। তখন আমি আবার চিন্তা করলাম যে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে, এক্ষুনি তার কথাটা আমি শুনলাম, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে কেবিনে চলে গেলাম। কেবিনে চলে যাওয়ার পরে সে আমাকে বলতেছে তার প্রচন্ড লোয়ার অ্যাবডোমেনে পেইন করতেছে, সে একটু মানে ওয়াশরুমে যাচ্ছে, কিন্তু বাট আমার কাছে মনে হলো যে এটা অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে। তো আমি তাকে বললাম যে তুমি একটু ওয়েট করো, একটু ধৈর্য ধরো, আমি একটু দেখি, তারপর যদি মনে হয় তাহলে আমি নিয়ে যাব। তো ওই সময় আমি একটু মানে কাজ করলাম, রিচুয়াল বা স্পিরিচুয়াল যে ব্যাপারটা, দোয়া দুধ পড়লাম, 4টা কুল পরে তার গায়ে ফু দিলাম, তাকেও পড়তে বললাম। প্রথমে সে পড়তে পারতেছিল না, মানে সব সূরা ভুলে যাচ্ছিল, তারপর সে পড়তে পারে আমি কতক্ষণ করার পরে, এবং আল্লাহর রহমতে 10 মিনিটের মধ্যে তার লোয়ার অ্যাবডোমেনে যে পেইনটা ছিল সে চলে গেল, এবং তারপর তাকে আর ওয়াশরুমে যেতেই হয় নাই। তা বুঝতে পারলাম যে এটা একটা ফলস পেইন ছিল, এবং চলে গেলে হয়তো অন্য অনেক দুর্ঘটনা ঘটতে পারতো, যেটা আমি লঞ্চের মধ্যে ওই অবস্থায় আমি কোনো মেডিকেল টিমও পেতাম না, কোনো ধরনের ব্যাকআপও দিতে পারতাম না। একদম। যাই হোক, আল্লাহ সেভ করছে, সেই সন্তানটা আমাদের হয়েছিল মতে। তো এইটা একটা ঘটনা, যে সেকেন্ড যে ঘটনাটা ঘটে। ওকে, সরাসরি কথা না বাড়িয়ে চলে যাব দিনারের ঘটনায়, এবং শুনি দিনারের কাছে কোথাকার ঘটনা। দিনার, এটা? আসসালামু আলাইকুম রাসূল ভাই। ঘটনাটি লক্ষ্মীপুর জেলার কেশরখিল নামক গ্রামের ঘটনা। শুনি।
তো আমাকে যে ঘটনাটি শেয়ার করেছে তার নাম হচ্ছে মঈন ভাই। তো আমি এর আগেও এসে ওনার একটি ঘটনা শেয়ার করি। তো এটা ওনার বড় বোনের সাথে ঘটে যায় একটি ঘটনা। তো ঘটনাটি ঘটে 2001 সালের দিকে। তো তখন ওনার বড় বোনের বিয়ে হয় এবং উনি বিয়ে হওয়ার পর উনি ওনার শ্বশুর বাড়িতে যায়। তো তখন 2 মাস কি 2.5 মাস এরকম একটা সময় পার হয়। তো তখন ওনার হাজবেন্ড সৌদি আরব চলে যায়। তো ওনার হাজবেন্ডের 3 ভাই, ওনারা 3 জনই সৌদি আরব থাকেন। শ্বশুর বাড়িতে বলতে গেলে মঈন ভাইয়ের বোন আর তার শ্বশুর শাশুড়ি এবং তার ছোট একটি ননদ, তারা 4 জনই থাকে। তো যেহেতু ওনাদের শ্বশুর বাড়ির সবাই ধার্মিক ছিল, তো এখানে সবাই 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো তখন কিন্তু ইলেকট্রিসিটি ছিল না এবং আসলে এখনো সেখানে ইলেকট্রিসিটি নেই। তো একদিন আপনার রাতের বেলা ওই মঈন ভাইয়ের বোন ঈশান নামাজ পড়ার জন্য উনি উজু করতে বেরোন। তো যখন উনি রুম থেকে বেরিয়ে ওনার পুকুরের দিকে যাচ্ছিলেন উজু করার জন্য, তখন ওনার সাথে ওনার ছোট যে ননদ সেও ছিল। তো ওনারা রুম থেকে বেরোয় ঠিক ওনাদের পুকুর পাতা যেখানে ওইখানটা চলে যায়। তো ঠিক তার পাশে ওনাদের টিউবওয়েল ছিল। তো টিউবওয়েলের সমস্যার কারণে তারা সেই পানিটা ব্যবহার করতে পারতো না। আচ্ছা। তো যখন ওরা আপনার ওই পুকুরে উজু করতে নামেন, তো মঈন ভাইয়ের বোন উজু করে উপরে উঠে দাঁড়ায় টর্চ হাতে নিয়ে। তখন ওনার ছোট ননদ যে ছিল সে উজু করতেছিল। তখন উনি লক্ষ্য করলেন যে পুকুরটা ঠিক ওই পাশটায়, পুকুর বরাবর পিছনের দিকে ওনাদের যে পারিবারিক অবস্থানটা আছে, ঠিক তার পাশে আপনার ওই বাগানের মতো করা। তো সেখানে বিভিন্ন ধরনের গাছ টাছ আছে। তো উনি দেখতেছেন যে সেখানে সাদা একটা অবয়বের মতো কিছু একটা মানে নড়াচড়া করতেছে। তো উনি ভালো করে লক্ষ্য করলে দেখলেন যে সেটা একটা সাদা শাড়ি পরা কেউ একজন সে পাশ দিয়ে হাঁটতেছে। তো উনি অনেকক্ষণ লক্ষ্য করার পর দেখলেন যে সেই মানুষটা সেই পুকুরের ওই বাগানের ওই পাশ থেকে ঠিক পুকুরের পাশটা ঘেঁষে মানে হাঁটতে হাঁটতে ওনাদের বাসার দিকে আসতেছে। আচ্ছা। তো উনি দেখলেন যে একটা সময় ওই মানুষটা এসে কি করলো, ওনাদের যে টিউবওয়েলটা ছিল, টিউবওয়েলের পাশে একটা বিশাল বড় তেঁতুল গাছ ছিল, ঠিক সেই পাশটা এসে দাঁড়িয়ে উনি উত্তর দিকে মুখ করে তাকিয়ে আছেন। তখন উনি ওনার ছোট ননদকে দেখায় যে ওই মানুষটাকে। আচ্ছা। তো তারা দুজন এটা দেখার পর ওনারা ঘরে চলে আসেন। তো যথারীতি নামাজ পড়ে ওনার শাশুড়িকে উনি জিজ্ঞেস করেন যে আম্মা, আপনার কাছে কি এরকম কোনো মহিলা বা কেউ আসছিল? যেহেতু উনি দূরে থেকে দেখেন বুঝে যে ওটা সাদা শাড়ি পরিত কেউ হবে। তখন ওনার শাশুড়ি ওনাকে বলে যে না, আমার কাছে তো কেউ আসে নাই। কেন? তখন সে বলে যে আমি দেখলাম এরকম একজন মানুষ যে আমাদের বাগান ওইখান থেকে বেরিয়ে আমাদের টিউবওয়েলের সামনে এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা। তখন ওনার শাশুড়ি বলতেছে ওনাকে যে তুমি কি কিছু জিজ্ঞেস করছো? তখন উনি বলতেছে যে না, আমি কোনো কিছু জিজ্ঞেস করিনি। তখন ওনার শাশুড়ি জাস্ট ব্যাপারটাকে এড়িয়ে গেলেন, বলতেছে যে ঠিক আছে, তোমার কোনো কিছু বলা লাগবে না, তুমি ঘুমিয়ে পড়ো। তো এরপর মাসখানেক সময় চলে যায়। তো এর মাঝখানে ওনার শ্বশুর শাশুড়ি এবং ওনার ছোট ননদ যে ছিল তার একটা দাওয়াতের জন্য অন্য একটা গ্রামে যায়। তো তারা যাওয়ার আগে ওই মঈন ভাইদের বাসায় লোক পাঠিয়ে খবর দেয় যে তার মঈন ভাইয়ের আম্মাকে তার মেয়ের সাথে এসে থাকার জন্য কিছুদিন। তো মঈন ভাইয়ের আম্মা যথারীতি তার মেয়ের শ্বশুর বাড়িতে চলে আসে থাকার জন্য। তো ঠিক তখন যে ঘটনাগুলো ঘটে সেগুলো হচ্ছে এরকম যে উনি আরো একদিন সময় ঠিক রাতের বেলায় এসে নামাজের অজু করার জন্য উনি সে পুকুরের সামনে যান। তখন উনি একা ছিলেন। তুমি অজু করতে গিয়ে দেখলেন যে ওই একই অবয়বের একটা মানুষ সেই বাগানের ওই পাশ থেকে বেরিয়ে এসে ওনাদের টিউবওয়েলের সামনে এসে দাঁড়িয়ে আছে। তো এবার উনি ভাবলেন যে হয়তো বা কোনো মানুষ হবে এলাকার বা কোনো ঝামেলায় পড়ছে, হয়তো এমন কেউ হতে পারে। কিন্তু আসলে বলে রাখি যে ওনাদের বাসা কিন্তু চারপাশ দিয়ে ওয়াল দেওয়া ছিল, বাউন্ডারি করা ছিল। তো উনি পিছনে থেকে জাস্ট টর্চ মেরে তাকে জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কে। তো উনি অনেকবার প্রশ্ন করার পর উনি কোনো রিপ্লাই দিচ্ছিলেন না। তখন উনি জাস্ট সেই মহিলাটার সামনে যায়। তো টর্চটা তখন নিচেই ছিল। তখন সেই টর্চের আলোতে যতটুকু বুঝলেন যে মানে বৃদ্ধ একজন মহিলা, মানে যার চামড়া মানে বয়স হলো যেমন যেমন ভাঁজ পড়ে যায় ঠিক ওরকম দেখতে একটা চেহারা, এবং চেহারা দেখে মনে হতো যে রক্ত শূন্য একটা চেহারা। তো উনি জিজ্ঞেস করতেছিলেন যে আপনি কে, আপনাকে আমি এর আগে একদিন দেখছি, আপনি এখানে এসে দাঁড়িয়ে থাকেন, কি সমস্যা আপনার? তো এটা বলার পর ওই মহিলা কোনো রিপ্লাই দেয় না। তখন উনি ভাবে যে হয়তো বা মানে গ্রামের কোনো পাগল মহিলা টহিলা হতে পারে, যেহেতু উনি এই গ্রামে নতুন ছিলেন, মাত্র 2 মাস আগে ওনার বিয়ে হয়েছে। তো উনি বাসায় চলে আসে। তো বাসায় চলে আসার পর উনি নামাজ পড়ে ঘুমিয়ে পড়েন। তো ঠিক উনি তার পরের দিনও ওই মহিলাটাকে আবারও দেখেন এবং থার্ড টাইম উনি যখন দেখেন তো ওই মহিলাটা ছিল যে বাগানটা পাশে ছিল, উনি আর এই দিকটায় আসেনি। তো চতুর্থ দিন আসলবার উনি যেটা দেখেন, উনি উঁচু করতে যাচ্ছিলেন ঠিক একই সময়। তখন উনি দেখলেন সেই মহিলাটাই, কিন্তু এবার উনি আর সেই বাগানের দিকে না, এবার ওনাদের পুকুরের পাশে জন্য তার বাসার মেইন গেটটা আছে, মানে ওই গেটের এই দিক থেকে ওনাদের বাসার ভিতরে ঢুকতেছে। আর ফোর্থ টাইম উনি যখন দেখেন তখন সেই মহিলাটা একা ছিল না, তার সাথে ছোট একটা বাচ্চা ছিল। তো আর ওনাদের বাসার গেট কিন্তু ভিতরে লক করাই ছিল। তখন ওনার বোন যেটা করে, মঈন ভাইয়ের বোন, উনি অজু না করেই টর্চ নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ান। দাঁড়িয়ে বলেন যে আপনাকে আমি এর আগে কয়েকদিন দেখছি আমাদের বাসায়, আপনি আমাদের বাসায় ঢুকেন কিভাবে? আপনি কি সমস্যা? আপনি যদি কোনো সমস্যা আপনি আমাদের বাসায় থাকতে পারেন, আপনি সকালবেলা হলে চলে যান। তখন সেই মহিলা কিন্তু কোনো রিপ্লাই দিচ্ছিল না তাকে। আর তখন মঈন ভাইয়ের বোন যেটা বলে যে আপনার সাথে বাচ্চাটাকে, আপনাকে তো আমি এর আগে একা দেখছি, এটা কার বাচ্চা, আপনি কার বাচ্চা নিয়ে আসছেন? আচ্ছা। এটা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা যেটা করে, ওই মহিলাটা কিন্তু একটু কুচো ছিল। তো মহিলা যেটা করে যে সে বাচ্চাটাকে সে কোলে নিয়ে নেয়। তো মঈন ভাই বোন যিনি ছিল উনি একটু মানে রেগে যান যে এর আগেও 2-3 বার দেখছেন উনি বাসায় কোনো প্রশ্ন করার পর উনি কোনো রিপ্লাই দেয় না।
তো উনি চিন্তা করলেন যে ওনার আম্মাকে উনি ডাক দিবেন। ওনার আম্মা ছিল বাসায়। তখন ওই সময় রাসেল ভাই উনি যেটা করেন যে ওই মহিলাটার হাতটা চেপে ধরেন। তো উনি যেটা বলেন যে ওনার কাছে মনে হলো যে উনি ঠান্ডা একটা হাত, কারো একটা হাত উনি চেপে ধরলেন এবং ধরে উনি মা বলে চিৎকার দেন যাতে ওনার আম্মা বেরিয়ে আসে। তো উনি চিৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে পিছনে করে তাকে যেটা ফিল করলেন যে ওনার হাতের ভিতরে কিছুই নেই, কেউ নাই, না কেউ নাই। উনি সেই ওই পুকুরটার সামনে উনি একা দাঁড়িয়ে আছেন। তো এটা দেখার পর আসলে উনি বেশ ভয় পেয়ে যান। এটা মানে যে কেউ ভয় পাওয়ার মতো। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তখন উনি দোয়া দূর যা পারেন সেগুলো পড়তে পড়তে উনি ঘরে চলে আসেন। তো ওনার আম্মাকে এসে বলেন, তো ওনার আম্মা যেটা করে যে দোয়া দূর যা পারে ওনাকে পরে ফুটু দিয়ে বলে যে ঘুমিয়ে পড়ো। তো যথারীতি রাসেল ভাই উনি সকালবেলা ফজর নামাজ পড়তে উঠার কথা, যেহেতু ওনারা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তো সেদিন আর উনি ঘুম থেকে উঠে এই নামাজ পড়েননি। তো ওনার আম্মা ঘুম থেকে উঠে নাস্তা রাস্তা তৈরি করেন। তো অনেক বেলা করেই সে তার ঘুম ভাঙে। তো ঘুম ভাঙার পর উনি ঘুম থেকে উঠে রুম থেকে বেরিয়ে সোজা পুকুরে চলে যায়। তো ওনার আম্মা ভাবে হয়তো বা গোসল টোসল করার জন্য গেছে। তো অনেকটা সময় পার হয়ে যায় মাঝখানে। তো উনি মানে পুকুরে গোসলই করতেছেন। তো ওনার আম্মা একটু বিরক্ত হয় যে এতক্ষণ ধরে কি করতেছে পুকুরে। তো ওনার আম্মা ওনাকে দেখার জন্য পুকুরের সামনে আসেন। বেশ বড় পুকুর ছিল। তো উনি এসে দেখেন যে বাচ্চারা যেভাবে গোসল করে পুকুরের মধ্যে লাফালাফি করে, উনি ঠিক ওই রকম করতেছে। তখন ওনার আম্মা ওনাকে বলতেছে যে তোর তো বিয়ে হয়েছে, এটা তো তোর শ্বশুর বাড়ি, তুই এইভাবে কেন গোসল করতেছিস? তখন সে যেটা বলে যে দাঁড়াও, ওনার আম্মাকে উনি বলতেছে মাছ ধরে দেখাই। ওনার মেয়ে করতেছে কি ডুব দিতেছে, সে পুকুরের মধ্যে তেলাপিয়া মাছ ধরে নিয়ে উপরে উঠতেছে এবং সে করতেছে কি যে ওই মানে কাঁচা মাছগুলো রাসেল ভাই ধরে মানে সে কামড় দিচ্ছে। আচ্ছা। তখন তার আম্মা বলতেছে, মানে তার আম্মা দেখে তো পুরো স্টাক। তার আম্মা বলতেছে তুই এগুলো কি করতেছস? তখন সে বলতেছে যে আমি তো সবসময় মাছ ধরি। ওনার মেয়েকে কিন্তু উনি কোনোদিনও পুকুরে নেমে মাছ ধরতে দেখেনি, আর উনি জীবিত মাছগুলোকে কামড় দিচ্ছিল, খাওয়ার চেষ্টা করতেছে। তখন ওনার আম্মা যেটা করে ওনাকে টেনে পুকুর থেকে উঠায়। তো টেনে উঠানোর পর রাসেল ভাই যখন ওনার আম্মা ওনাকে টেনে ঘরের দিকে নিয়ে যাচ্ছিলেন, তখন ওনার আম্মাকে মানে খুব জোরে একটা ধাক্কা দিয়ে পুকুরের পাশে ফেলে দেয়। আচ্ছা। তো পুকুরের পাশে ফেলে দেওয়ার পর উনি খুব দ্রুত ওনাদের যে তেঁতুল গাছটা ছিল টিউবওয়েলের সামনে, ওইটা বেয়ে বেয়ে উপরে উঠে যায়। তো ওনার আম্মার মতো যেটা যে কোনো স্বাভাবিক কোনো পুরুষ মানুষের পক্ষ যারা সচরাচর গাছে উঠে এত দ্রুত ওঠা সম্ভব না। তখন উনি তার মেয়েকে বলতেছেন যে তুই গাছের উপরে কি করতেছস? তখন সে বলে যে আমি তো মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি। সে বলতেছে যে আমি তো সবসময় গাছে উঠি, এখানেই থাকি। অথচ কিন্তু উনি ওনার মেয়েকে কোনোদিন গাছে উঠতে দেখেন। তার মানে অলরেডি পজেস। জি আসলে। তারপরে তো এটা দেখার পর ওনার মা বেশ ভয় পেয়ে যায়। তো উনি বাসার থেকে বেরোয় আশেপাশে যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসে। আর ওনাদের বাসায় কোনো মানে অপরিচিত পুরুষ ঢুকতেন না, ধার্মিক ফ্যামিলি ছিল। তিনি মহিলাদের ডেকে নিয়ে আসেন। তো তাকে সেখান থেকে গাছ থেকে নামানো হয়। তো এর মাঝখানে তার শ্বশুর শাশুড়িকেও খবর দেওয়া হয় যে তার ছেলের বউর এই অবস্থা। তো মঈন ভাই যে আমাকে ঘটনা শেয়ার করে, তার এক দূর সম্পর্কে মামা আছেন। উনি আপনার যে গ্রামে ওঝাদের যে কাজটা উনি সে কাজটা করেন, কাউকে জিনে ভূতে ধরলে উনি সেগুলো তাড়ানোর ব্যবস্থা করেন। তো ওই ওনাকে খবর দেওয়া হয়। তো সেদিন ওনাকে খবর দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। তো উনি আর সেদিন আসতে পারেন, উনি তার পরের দিন আসেন সকালবেলা। তো উনি যখন সেদিন সে বাসায় ঢুকেন, তো উনি যখনই কোনো গ্রামে যেতেন বা কোনো বাসা যেতেন, তখন মানে সেখানে আশেপাশে উৎসুক মানুষজনের ভিড় জমে যেত দেখার জন্য ওনার প্রসিজার গুলো। তো উনি যথারীতি রাসেল ভাই সেই বাসায় ঢুকে উনি উঠানে বসে পড়েন। তো সেই বাসায় তখন বলতে গেলে যে শুধু মহিলারাই ছিল আশেপাশে, এমনকি ওনার যে শ্বশুর এবং ওনার বাবা তারাও ছিল না, কোনো পুরুষ ছিল না সেখানে, ওই ওঝা ছাড়া। তো সবাই যেটা দেখতেছেন যে ওই মঈন ভাইয়ের বোনকে রুম থেকে বের করে আনা হয় এবং বের করে আনার পর উঠানে বসানো হয়। মানে 3-4 জন মহিলা মিলে তাকে ধরে রাখতে পারতেছে না। তো উনি ওঝা যেটা করে যে তার ব্যাগ থেকে উনি এক ধরনের একটা গাছের একটা ডালের মতো একটা জিনিস বের করে। তো ওনাকে বসানোর পর উনি যেটা করে যে তার চারপাশ দিয়ে কুণ্ডুলির মতো একটা এঁকে দেয়, একটা রিং করে দেয়। আচ্ছা, সার্কেল একটা। হ্যাঁ, ওকে। তো এটা করে দেওয়ার পর উনি ওনার মতো করে প্রসিজার অনুযায়ী উনি কাজ শুরু করেন। তো এর মাঝখানে ওনার যে বোন, মঈন ভাইয়ের যে বোন ছিল, সে মাটির মধ্যে আপনার মাথা দিয়ে মানে নিজের মাথা নিচে বাড়ি দিতেছিল। মানে এটা কিন্তু রাসেল ভাই সবাই দেখতেছিল ওই জায়গায়। তখন উনি জাস্ট ওনাকে জিজ্ঞেস করে যে তুই কে, তুই ওর উপর কেন আসছিস? তখন সে যেটা রিপ্লাই দেয় রাসেল ভাই, সে একটা অন্য রিলিজিয়নের একটা নাম বলে তার, এবং সে যেটা বলে যে সে অনেক বছর ধরেই এই গ্রামের এই বাসায় থাকে এবং সে কারো কোনো ক্ষতি করেনি এর আগে। তখন সে ওঝা তাকে বলতেছিল যে তুই তাহলে ওর উপর কেন আসছস? তখন সে বলতেছে যে ওই আমার চলার পথে এসে মানে দাঁড়াইছে এবং আমাকে মানে বিরক্ত করছে, তাই আমি ওর উপর প্রজেস্ট হয়েছি। আচ্ছা, তো তখন উনি অনেক ইটি করার পর তো একটা জিনিস শুনি যেটা ঘটে রাসেল ভাই, যে আমরা মানে অনেক ঘটনায় শুনি যে মানে এরকম প্রজেস্ট হওয়ার পর গায়ে আঘাত করা হয়। উনি কিন্তু এরকম কিছুই করেনি। উনি যেটা করেন, যেটা সবাই দেখেন, যে উনি একটা ডালের মতো একটা জিনিস বের করে ব্যাগের থেকে ওই মহিলাটা যে ছায়াটা ছিল তার ছায়ার মধ্যে উনি বাড়ি দিতেছিলেন মাটিতে। অথচ কিন্তু উনি চিৎকার করতেছিলেন ব্যথা, মনে হচ্ছিল যে বাড়িগুলো মাটিতে দিচ্ছে কিন্তু ব্যথা উনি পাচ্ছেন। তো উনি এরকম সময় চিৎকার করতে থাকেন। তো যখন ওনাকে বলা হয় যে তুই ওকে ছেড়ে চলে যা, তখন সে যেটা বলে যে উনি গেলে ওকে নিয়েই যাবে সাথে করে।
তখন উনি বলতেছেন যে আচ্ছা ঠিক আছে, তুই যদি না চাস তাহলে আমি তোকে বোতলে বন্দি করতেছি। তখন ওনার বোনের কণ্ঠ, মানে ওনার বোনের ভিতর থেকে কথা বলতেছে, কথাটা হচ্ছে বয়স্ক একজন মহিলার কণ্ঠ, কাপা কাপা একটা কণ্ঠ। তখন সে বলতেছে যদি আমাকে বন্দি করা হয় তাহলে আমার ছেলের কি হবে? সে বলতেছে তার সাথে তার ছেলেও আছে। তখন সে ওটা বলতেছে যে ঠিক আছে তুমিও চলে যাও, ও চলে, মানে ও ঠিক থাকুক। তখন তাকে অনেক কষ্ট করে রাজি করানো হয়, এবং যে প্রসিজার যেটা ছিল সেটা হচ্ছে যে সে কিভাবে যাবে। তখন সে বলেছে তার জন্য কিছু ভোগ রাখতে হবে সেই তেঁতুল গাছটার সামনে, এবং সে যাওয়ার সময় গরুর হাড় মুখে করে নিয়ে যাবে। তো উনি যেটা করেন যে বাজার থেকে গরুর হাড় নিয়ে আসা হয়। তো যখন গরুর হাড়টা তার সামনে রাখা হয় তখন উনি যেটা করেন যে আশেপাশে যত মানুষ ছিল সবাইকে বলে যে ঘরের ভিতরে চলে যেতে, কারণ উনি এই সার্কেল মুছে ফেলার পর উনি কিন্তু এখান থেকে বের হয়ে দৌড় দিবেন। উনি মানে কোন দিকে দৌড় দিবেন এটা সঠিক মানে জানা নেই, যে কোন দিকে দৌড় দিতে পারেন। তখন যারা যে মানে গ্রামের যেসব মহিলারা ছিল সবাই বাসার ভিতরে ঢুকে যায়, এবং সবাই জানলা দিয়ে দেখতেছিল যে ওই হাতটা ওই রিং এর ভিতরে ঢুকানোর পর, সার্কেলের ভিতরে ঢুকানোর পর উনি মুখ দিয়ে সে হাতটা মুখে নিয়ে নেয়। তুমি যে ওই সার্কেলটা মোছা শুরু করে, সে পুকুরটা যে দিকে ছিল তার থেকে ঠিক মানে বিপরীত দিকে সে মানে খুব জোরে দৌড় দেয়। দৌড় দিয়ে মানে সে সেন্সেস হয়ে পড়ে যায়। এবং তখন তারা সবাই শুনতে পায় যে পুকুরের মধ্যে যদি অনেক হেভি ওয়েটের কোনো ইট বা পাথর জাতীয় কিছু একটা পরে যেরকম একটা শব্দ হবে, ঠিক ওই রকম একটা শব্দ হলো। তো তারপর তারা গেস করে যে সেই হাতটা হয়তো সে পুকুরে ছুঁড়ে মারছে। তো তারপর সে যথারীতি আস্তে আস্তে ভালো হয়ে যায়। তো রাসেল ভাই আমাকে যে ঘটনা শেয়ার করেন মঈন ভাই, তিনি 2-3 মাস আগে সেই গ্রাম থেকে ঘুরে আসছেন, এবং উনি যেটা বলেন যে এখনো নাকি ওই গ্রামে অনেকে সেই মহিলাটাকে দেখে, এবং মহিলাটার সাথে সে বাচ্চাটাকেও দেখে। এবং আমি যে বাসাটার ঘটনা বলছি সেই বাসাটার নাম হচ্ছে মৃধাবাড়ি। তো লিসেনাররা যদি এটা মানে সততা যাচাই করতে চায় তো সেখানে গিয়ে রাসেল ভাই কিন্তু খোঁজ নিয়ে দেখতে পারে। অনেক ধন্যবাদ দিনার। এটা কত সালের ঘটনা? এটা হচ্ছে 2009-এর সামারের ঘটনা। সামারের ঘটনা 2009, মোটামুটি এরকম সময়েরই তার মানে। আচ্ছা শুনি ঘটনাটা। আচ্ছা, তো তখন হচ্ছে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 3rd ইয়ার 1st সেমিস্টার স্টুডেন্ট ছিলাম। রাইট। সময়টা সামার ছিল, মানে কাছাকাছি সময় আমাদের পিএল শুরু হবে এবং সামার ভ্যাকেশন শুরু হয়ে যাবে। তো সিলেটে আমি জেল রোডে একটা বাড়িতে টিউশন দিতাম। আচ্ছা। তো জেল গেটের মানে সিলেট জেলের গেটের ঠিক অপোজিটে একটা গলি আছে, ওর ভিতরে ছিল বাড়িটা। ওকে। তো বাড়িটার লোকেশনটা এরকম ছিল যে আমার স্টুডেন্টের ফ্যামিলি এরা দোতলায় থাকতো, এবং আমি যে রুমে পড়াতাম রিনাউন। হ্যাঁ, এবং সিলেট ওই এলাকায় খুব রিনাউন্ড একটা ফ্যামিলি, আমি নামটা অন ইয়ার বলতে যাচ্ছি না। নো প্রবলেম। তো দোতলায় হচ্ছে আমি যে রুমটা পড়াতাম, আমি জানালার দিকে ব্যাক সাইড দিয়ে বসতাম, পাশে টেবিল ছিল। তো জানালা থেকে মানে মেইন রোড পর্যন্ত ভিউটা খুব ক্লিয়ারলি দেখা যেত। ওকে। এবং মেইন রোডে নামার পরে একটা ছোট গলি মতো ছিল, ওই গলিটা দিয়ে ওদের বাসায় আসতে হতো। আচ্ছা। তো ওই গলির মুখে একটা বড় ঝাঁকড়া গাছ ছিল, ছাতিম গাছ টাইপের, আমি নামটা ভুলে গেছি। তো যেদিনের ঘটনা ওদিন আমি ক্লাস শেষ করে বাসে করে আসে এখানে টিউশন দেওয়ার জন্য এসে নামলাম সন্ধ্যার কাছাকাছি টাইমে। ওখানে গাছটা কাটা হচ্ছিল, তখন জেল পুলিশ জায়গাটাকে একটু সিকিউর করছে যেন কেউ গাছের ডালপালায় মানে আঘাত না পায় আর কি কেউ। তো আমরা ওই গলির মুখে দাঁড়িয়ে পড়লাম, আরো লোকজন ছিল আমার সঙ্গে। তো গাছটা কাটা হলো, এবং টাইমিংটা ছিল এরকম যে গাছটা মাটিতে পড়লো, মাগরিবের আজান দিল। দুটো টাইম মানে একদম একই সময় দুটো ঘটনা। এক্সাক্ট টাইমিংটা ছিল এরকম যে মাগরিবের আজান পড়লো এবং গাছটা মাটিতে পড়ে গেল। আচ্ছা। তো গাছের ডালপালা সরানোর পরে আমরা আরো কিছু সময় পরে আমরা মুভ করলাম ওখান থেকে, আমি আমার স্টুডেন্টের বাসায় ঢুকে গেলাম। তো আমার স্টুডেন্টের আম্মা, উনি যথেষ্ট ধার্মিক মহিলা ছিলেন এবং মানে খুব স্পিরিচুয়াল মানে ক্ষমতা সম্পন্ন একজন মহিলা ছিলেন। তো মানে আমি বাসায় ঢুকলাম, ঢুকে আমি আমার জায়গায় বসলাম। বসার সঙ্গে সঙ্গে যেটা হয় যে প্রতিদিন আমি গিয়ে চাচিকে সালাম করতাম, উনি উত্তর দিতেন। তো আমি এবার বসলাম, বসার পরে আমার স্টুডেন্টের মা আসলেন, আসার পরে একটা কথা শুধু বললেন যে স্যার আজকে পড়াতে হবে না। ওকে। তারপর আমি চাচিকে জিজ্ঞেস করলাম যে চাচি কেন, কি সমস্যা? বলে না থাক, আজকে পড়াতে হবে না। তখন আমি বললাম যে মানে আমার স্টুডেন্টের নাম ধরে বললাম যে ও কি পুরো দুষ্টুমি করেছে বা কোনো মানে পরীক্ষা খারাপ করেছে কিনা। চাচা আবারও বললেন যে না আজকে থাক, পড়াতে হবে না। তারপর আমি একটু জেদ করে বললাম চাচি কেন, কি সমস্যা? আচ্ছা, এর ভিতরে উনি বলেছিলেন যে আজকে আপনার বাসায় যেতে হবে না, হলে যেতে হবে না, আপনি আমার এখানে থাকবেন। আচ্ছা। তারপরে আমি একটু জেদ করে বললাম যে কেন, কি সমস্যা? তারপরে স্যার পিছনে দেখেন। তারপর আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালাম। যে গাছটা আপনি কাঁপছেন বলার আগে আমি দেখতে পাচ্ছি একদম, এবং আপনার গুজবাম্প হচ্ছে। আমি তখনও দেখেছিলাম, আমি তখন থামিয়ে দিয়েছিলাম আপনাকে। হ্যাঁ, যে গাছটা আমি নিজের চোখে দেখে এসেছি যেটা পড়ে গেছে, গাছটা আমার চোখের সামনেই
স্ট্যান্ড আপ হলো, দাঁড়ালো ওটা, এবং গাছের ডালে আমরা তালেবে আলিম বলি আর কি, মাদ্রাসা স্টুডেন্টদের বাচ্চা মতো টুপি পায়জামা জুব্বা পরা 7টা বাচ্চা গাছের ডালের উপরে বসা। দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল তাদের রেড আই, জ্বলন্ত চোখগুলা পরিষ্কার বোঝা যাচ্ছিল। এবং গাছের গোড়ায় যেখানটা কাটা ছিল ওখানে একজন মাওলানা, মানে খাটো, দাড়ি কালো রং, গায়ের রং কালো, দাড়ি ছিল। ওনার চোখগুলো আমি লাল দেখিনি, নর্মাল। উনি গাছটাকে ব্যাট দিয়ে ধরে দাঁড়িয়েছিলেন, জাস্ট মানে সামথিং লাইক এরকম যে উনি আটকে দিচ্ছেন ওনাদেরকে। আমি এটা দেখলাম, মানে আমার এতটুকু কাউন্ট করতে পেরেছি যে আমি ফুল সেন্স নিয়ে মোর দ্যান 30 সেকেন্ডস আমি জিনিসটা ফিল করছি। এরপরে আমি আমার সেন্স হারিয়ে ফেলে আমি সেন্সলেস হয়ে যাই এখানে, এবং রাতটা আমি ওখানেই স্পেন্ড করছি। আমার সেন্স ছিল না। পরের দিন আমার সকালের কোনো একটা টাইমে আমার সেন্স আসে, মানে ঘুম আইবা যায়, আমার ঘুম ভাঙে। তো এরপরে ওখান থেকে আমি আর কি আমার হলে ফিরি। তারপরে আমি আর পিএল এর অপেক্ষা না করে তারপরের দিন আর কি আমার খুলনায় আমার বাড়িতে ব্যাক করে চলেছি। আপনি এই ঘটনা মনে হয় কোনো সময় ভুলতে পারেন না, এবং আমি খুব অবাক হলাম যে আপনি যখন মানে এই অনিয়মের বাইরে আমাকে বলছিলেন, ঠিক তখন যেভাবে প্রচন্ড রকমের ভয় পাচ্ছিলেন, ইমোশনাল হয়ে যাচ্ছিলেন জায়গায় এই জায়গায়। ঘটনাটা আমি আজকে হলো 3rd টাইম যেটা আমি মুখ দিয়ে বললাম আর কি। আজকে এটা 3rd টাইম। ফার্স্ট আমার ভাই শুনলো বাসায়, সেকেন্ড অফ এয়ারে বললাম, 3rd টাইম এখন। সো এটা আপনাকে, আপনি যখনই বলেন তখনই আপনি নর্মাল থাকেন না, আপনি সময়টার মধ্যে আমি অলওয়েজ ট্রাই করে দিন এটা ভুলে যেতে চাই, কারণ ওই ফেস একসঙ্গে 7টা ফেস, আমি খুব ভীতু মানুষ, মানে আমার পক্ষে সহ্য করা ইম্পসিবল। আচ্ছা, এই ঘটনার সাথে লিংক আছে আপনার ভাইয়ের ঘটনাটা, এবং আমরা তার কাছে যাব যে এই ঘটনার সাথে আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার আসলে সম্পর্ক কি বা কি হয়েছিল। আচ্ছা, সময়টা আগে তো বলা হয়েছে, এটা 2009 সাল। তো মোটামুটি হঠাৎ করে পিএল এর আগে ভাই বাসায় চলে আসে। তো তখন পর্যন্ত আমরা কেউ কিছু জানিনি, বা সে বাসায় কারো কাছে কিছু শেয়ার করে নাই, ইভেন আমার কাছে হলো। তো এইভাবে ওই 2 মাস কেটে গেল। 2 মাসে তার পিএল এর ছুটি শেষ, এক্সাম শুরু হলে সে চলে গেল। 2 মাস পর থেকে যেটা শুরু হলো সেটা হচ্ছে আমার সাথে, মানে আমার স্বপ্ন সংক্রান্ত কিছু ব্যাপার আছে, যেমন ভবিষ্যৎবাণী হোক বা যা হোক, আমি হচ্ছে ব্যাপারগুলো কিছুটা আঁচ পাই, একটা স্বপ্নের মাধ্যমে হতে পারে বা যাও, আমি টের পাই আর কি। তো কোন একদিনের ঘটনা, সে আমার ভাই চলে যাওয়ার পরে মাস 2 পরে একদিন আমি স্বপ্নে দেখছি যে আমরা দুজন কোথাও এক জায়গায় বেড়াতে যাচ্ছি। এমন সময় 7টা ফিগার আমাদেরকে ধাওয়া করে। ওটা মানে চেহারা কেমন ছিল, মানুষ ছিল না কি ছিল এটা বলতে পারবো না, জাস্ট শ্যাডো ফিগারটা আমি বলতে পারি। 7টা ফিগার ধাওয়া করে, এবং ধাওয়া করার এক পর্যায়ে তারা আমাদেরকে ধরে ফেলে, এবং ধরার পরে খুব ওয়েডলি লক্ষ্য করা যায় যে তারা আমাকে কিছু না, আমার ভাইয়ের উপরে অ্যাটাক করছে, হ্যাঁ, আসল করার কোনো একটা ট্রাই করতেছে। এই মোমেন্টটা যখন আমি অসহায়ের মতো দেখি, তখন দেখা যায় যে ছোটখাটো একটা ফিগার, এবং তার ভিশনটা খুব স্পষ্ট, যে সাদা পাঞ্জাবি পরা, গায়ের রং খুবই কালো, কিন্তু চেহারা খুবই সুন্দর, আর হচ্ছে মুখে দাঁড়িয়ে আছে, বেসিক্যালি থুতনিটা দাঁড়িয়ে, এটা খুব ভালোভাবে মনে আছে আমার। যাই হোক, এই ফিগারটা আসেন এবং কোনোভাবে আমার ভাইকে সেভ করে দেখা যায় যে আমরা দুজন সেফ প্লেস আবার ব্যাক। তো হতে পারে স্বপ্নের মানুষ কত কিছু তো দেখে, কিন্তু প্রবলেম হচ্ছে আমি স্বপ্নটা কন্টিনিউয়াস 5 বার দেখলাম। 5 বার একই রাতে? একই রাতে না, মানে পরপর 5 দিন, পরপর 5 দিনে 5 বার দেখলেন। আচ্ছা, মানে তারপরে প্যাটার্নটা সেম, সিনারিওটা ভিন্ন। আচ্ছা, শেষের দিন যেটা দেখলাম, শেষের দিন ছিল লোকেশনটা, আমি দেখতেছি যে আমার বাসাতে আমার ফ্যামিলি মেম্বারে কেউ নেই, আমি আমার ভাইয়া বসে আছে। তো এমন সময় একইভাবে 7টা ফিগার তারা আবার একইভাবে ভাইয়ের উপরে অ্যাটাক করছে। ওই সময়টা ছিল সেই ছোটখাটো ফিগারটা আসছে, এবং এই ফার্স্ট সে আমার সাথে মোটামুটি কোনো একটা কথা আমরা শুনতে পাই, যেরকম বলে যে চিন্তা করো না, প্রবলেম হবে না, আমি আছি, প্রবলেম হবে না। আচ্ছা, এইটা 5 বার যখন হয় একই জিনিস, খুব স্বাভাবিকভাবে আমি আমার কাছে শেয়ার করি যে মা আমি এরকম দেখেছি। তো আসলে আমি আপনাকে আগে বলেছিলাম যে আমাদের ফ্যামিলিতে এক্সোরসিজমের প্র্যাকটিসের ব্যাপারটা আমাদের দাদাদের দিকেও যেমন ছিল, মায়ের সাইডেও ছিল। সেই সুবাদে আর কি আমাদের বাসাইগুলোর বিশ্বাস বলেন বা আস্থা ভরসা যা হোক, ব্যাপারটা একটু রিচ। আম্মা এটা শোনার পরে সোহেলকে ফোন দেয়,
ফোন দেওয়ার পর আমি কথা বলতে থাকি, কথা বলার পরে ওকে যখন জিজ্ঞেস করি যে তোর কি কোনো প্রবলেম হচ্ছে এরকম এরকম, আমি এরকম স্বপ্নে দেখেছি। দেখার পরে যেটা বলে সেটা শোনার পরে আমি আসলে ভয় পাবো না কি করব সেটা বুঝতে পারিনি। সে বলতেছে যে ফিগারটা দেখছি সে কি খুব ছোটখাটো, আমি বললাম যে হ্যাঁ ছোটখাটো। বললো মুখে দাঁড়িয়ে আছে থুতনিতে, আমি বললাম হ্যাঁ দাঁড়িয়ে আছে। বললো চেহারা খুব কালো, আমি বললাম যে হ্যাঁ কালো। তখন বললো যে এরকম এরকম ওই চাচিদের পাশে আমি টিউশন দিতে যেতাম, তখন এইটা কাহিনী হয়েছে, এই ব্যাপার। আচ্ছা, মজা হচ্ছে রাসেল ভাই ব্যাপারটা এখানে শেষ না। এর পরবর্তীতে আমি আমার লাইফে মোটামুটি আপকামিং ফ্যামিলি রিলেটেড হোক বিভিন্ন প্রবলেমের আগে দুই একবার আমি আমার স্বপ্নের সেই লোকের দেখা পাই। আচ্ছা, যিনি এসে বলেন যে তোমার চিন্তা নেই, সমস্যা নেই, মানে প্রবলেম সমাধান হয়ে যাবে, সামথিং লাইক দ্যাট। এবং আসলে সেটা কোনো না কোনো ভাবে আমি রিকভার হয়ে আসা। এখন ব্যাপার জিনিসটা এরকম হয়ে গেল যে প্রথম শুরু থেকে আমি ভয় পেতাম, এখন যখনই বুঝি যে আমার বিপদ হচ্ছে বা না হচ্ছে তখন কেমন যেন মানে অবচেতন মনে অপেক্ষা করতে থাকি যে আজকে রাতে কি দেখা পাবো বা এরকম। আচ্ছা, আপনার ভাইয়ের সাথে তারপর কি হলো সেই জিনিসটা? তারপরে আচ্ছা, ভাইয়ের সাথে যখন কথাবার্তা বলা হচ্ছে, আমার ভাইয়া তখন হচ্ছে ওই চাচির সাথে যখন কথা বলে তার ব্যাপারে খোঁজ খবর করার জন্য, তখন জানতে পারে তার একটা নাম যেটা আপনাকে অফারে বলা হয়েছিল তার নাম। এবং এটা কি আমার ভাইয়ের কাছে শুনলে মনে হয়? হ্যাঁ, আমি শুনি। হ্যাঁ। ওনার নাম যতটুকু আমি শুনেছিলাম, ওনার নাম হচ্ছে মুকিম খান। উনি মানে আউলিয়া গোছের একজন, মানে আল্লাহর ওলি একজন। তো মানে আমি যতটুকু ধারণা করেছিলাম যে মানে খবরটা আমি পেয়েছিলাম মানিকগঞ্জের একজনের কাছ থেকে। আমি খোঁজ খবর করেছি, ওনার মাজারটা আমি খুঁজে পাইনি আসলে। ওকে, আচ্ছা, আমি আবার আপনার কাছে ফিরে আসি। আপনি বলছিলেন যে আপনার স্বপ্ন নিয়ে অনেক প্রবলেম আছে এবং আপনার বাবার সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা বুঝলে আসলে মানুষজন বুঝতে পারবেন যে কেন আমরা আপনাকে এটার সাথে বলছি লিঙ্ক আছে বা আপনার ব্যাপারটাকে এত গুরুত্ব দিচ্ছি কেন। আপনার বাবার সেই ঘটনা যদি আমাদের কিছু বলতেন। মানে যে সময়টার কাহিনীটা বললাম আমার ভাইয়ের সাথে হয়েছে, তার পরের বছরে আমার বাবা স্ট্রোক করেন। সেটা মাইল্ড স্ট্রোক ছিল না, ম্যাসিভ স্ট্রোকে ছিল। এবং তার রেজাল্টেন্ট হচ্ছে বাবার বাফার প্যারালাইজড হয়ে যান। আচ্ছা, এই বাবা স্ট্রোক করার আগের রাতে এবং তখন তো ওনার বাঁচার কথা ছিল না। না, ডক্টরদের যে রেজাল্ট ছিল সেটাতে বাবার ডেথ পয়েন্ট মানে খুব রিস্ক ছিল, যে ডাক্তার বলেছেন যে জীবিত আছেন, এটা মিরাকল। এবং বাবা স্ট্রোক করেন ঘুমের মধ্যে, যেটা খুব বেশি মাত্রা রিস্কি। তো আগের রাতে আমি এরকম কয়েকদিন ধরে খুব মানে দুঃস্বপ্ন দেখতেছি, দুঃস্বপ্নের মতে আগের রাতে হঠাৎ করে দেখলাম যে আমার বাসাতে হচ্ছে কেউ একজন মারা গেছে, তাকে গোসল করানো হচ্ছে, কবর খোঁড়া হচ্ছে আমাদের বাসাতেই, লাশ কবরে নামানো হচ্ছে। এই সিচুয়েশনে আমি যখন যাই তখন দেখি যে লাশটা হচ্ছে আমার বাবার। আচ্ছা, তখন কান্নাকাটি করতে করতে হঠাৎ করে হচ্ছে আমি বাবার ওই লাশের পা ধরে রাখি যে না, এটা কবরে দিতে দিব না। এমন সময় আবার সেই ছোট্ট ফিগারটাই আমার কাঁধে হাত থেকে বলে যে না দিও না, তোমার বাবা বেঁচে আছে, মারা যাননি। আচ্ছা, আমার ঘুম ভেঙে গেলে আমি আমার মার সাথে এটা শেয়ার করি। আম্মা যে চুপচাপ শুনে বললো ঠিক আছে বাবা, কারোর কাছে বলার কিছু নেই বা মনে রাখো। মানে এটা মিরাকল হোক বা যাই হোক, ওদিন রাতে আর কি আমি যদি গত রাতে স্বপ্নটা দেখে থাকি, তারপরের দিন রাতে বাবা ঘুমের মধ্যে স্ট্রোক করেন এবং অলমোস্ট মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন এবং বাঁচার কোনো কথা ছিল না। কিন্তু আপনি এরপরে ওই যে স্বপ্নে যিনি আসেন তিনি বিভিন্ন সময় আপনাকে বিভিন্নভাবে হেল্প করেন এবং আপনার ভাই হেল্প করেন কিনা জানি না, তবে আমি কোনো কিছু একটা আওয়াজ পাই যে কিছু একটা আসতেছে, আমার হয়তো সতর্ক হতে হবে, বা কোনো একটা প্রোগ্রামে পড়তে যাচ্ছি, আমার একটু দেখতে হবে, এরকম। এটা সবসময়ই হয় আপনার সাথে? মেজরিটি টাইম, হ্যাঁ, সবসময় বললে ভুল হবে, বাট মানে বেশিরভাগ সময় হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম রাসেল ভাই এন্ড হ্যালো এভরিওয়ান। আমি ইফাত বলছিলাম ধানমন্ডি থেকে। আমি জানি রাসেল ভাই আপনি সবসময় ভালো থাকেন এন্ড সবসময় ভালো তবে। তো আমি আজকে আপনাদের সাথে আমার একটা স্বপ্নের ব্যাপার শেয়ার করতে যাচ্ছি। আমি রাত্রেবেলা যখন ঘুমাই দেন খুব মাঝে মাঝে আমার সাথে এটা হয় যে আমি যদি কোনো স্বপ্ন দেখি, কিছুটা আমি আঁচ করতে পারি যে সকালবেলা আমি বা দিনের যে কোনো সময় আমি
একটা কিছু নিউজ পাবো যে কেউ একজন মারা গেছে, মানে এমন একটা স্বপ্ন আমি রাত্রেবেলা দেখি। তো প্রায় সময় আমার সাথে এটা হয়ে থাকে, শুধু একবার দুবার না, প্রায় সময় হয়ে থাকে। বাট খুব স্পষ্ট আমার একটা স্বপ্নের কথা মনে আছে, যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। আমার ফ্রেন্ডের নাম হচ্ছে শাকিলা। ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। ওর সাথে আমার ছোট থেকেই আমার বেড়ে ওঠা। ছোট থেকে আমরা একসাথেই পড়াশোনা করেছি, বাট কলেজ লাইফটা আমাদের আলাদা হয়ে যায়। ও অন্য কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, আমি অন্য কলেজে। তো তখন ওর সাথে আমার ওরকম কোনো কমিউনিকেশন বা কন্ট্যাক্ট কোনোটাই ছিল না। দেন মাঝখানে আমি তখন জানতে পারি যে অ্যাডমিশন নেওয়ার কিছুদিন পরে জানতে পারি যে ও কোনো একটা ওর পার্সোনাল রিজনে ও একটু মেন্টালি সিক হয়ে পড়ে। তো তখন ওর সাথে আমার আর কোনো কন্ট্যাক্টই হয় না তার মাঝখানে। দেন একদিন আমি রাতে ঘুমাই, তখন বাজে রাত 2:30-3টা, এক্সাক্ট টাইমটা আমার মনে নাই। তো আমি স্বপ্নে দেখছিলাম যে আমি একটা পুকুরের মাঝখানে একটা সাদা কাপড়ের উপরে দাঁড়িয়ে আছি, আর চারদিকে 4টা লাঠির মতো ওই কাপড়টাকে বেঁধে রেখেছে, আর চারদিকে 4 জন লোক দাঁড়িয়ে আছে। তো আমার দেখে অনেক বেশি ভয় পাচ্ছিলাম যে এটা আমি কেমন জায়গায় দাঁড়িয়ে আছি, কেমন উইয়ার্ড একটা প্লেস। আর চারদিকে অনেক বেশি অন্ধকার ছিল। তো শুধু যে সাদা কাপড়ের উপরে দাঁড়িয়েছিলাম, শুধু সেটাই মনে হচ্ছে যে অনেক বেশি আলোকিত হয়ে আছে, শুধু এটাই মনে হচ্ছে, অথচ চারদিকে অনেক বেশি অন্ধকার ছিল। তো আমার দেখে অনেক ভয় পাচ্ছিলাম আমি স্বপ্নটা। স্বপ্নের মাঝখানেই খুব বাজে একটা ফিলিং হচ্ছিল আমার। তো হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে যায়। দেন আমার কাছে মনে হয় যে একটা স্বপ্ন দেখলাম, কে জানে কালকে সকালে বা সারাদিনই কোনো বাজে একটা নিউজ আমি হয়তো শুনতে পারবো। তো স্বাভাবিকভাবে আমি আমার কলেজের জন্য বের হয়ে যাই। 8:10 আমার ক্লাস ছিল। তো আমার একটু লেটে যাওয়ার কারণে আমি ফার্স্ট ডে ক্লাসটা মিস করে ফেলি। দেন আমি আমার একটা ফ্রেন্ড সহ ক্যান্টিনে চলে যাই। তো কিছুক্ষণ পর মানে আমার কাছে একটা ফোন আসে, বাট তার আগে আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম যে দোস্ত খুব বাজে একটা স্বপ্ন দেখছি রাত্রিবেলা, আমার কেমন জানি একটা ফিলিং হচ্ছে। তো তখনই ঠিক আমার ফোন আসে, আমার একটা কাজিন আমাকে ফোন দেয়। আমাকে ফোন দিয়ে বলে যে তোমার একটা ফ্রেন্ড ছিল ওই যে শাকিলা, সে না সুসাইড করেছে। তো তখন আমার কাছে অনেক খারাপ লাগে যে আমি একটা স্বপ্ন দেখলাম রাতে, সেটা যে আমার ফ্রেন্ডের উপরে এরকম একটা হবে আমি কখনো এক্সপেক্ট করি নাই। সেটা যে আমি সকালবেলা উঠে আমি শুধু তারটাই শুনবো যে সে সুসাইড করেছে বা এরকম একটা মৃত্যু সংবাদ আমি পাবো। তো তখন আমার কি করার, আমার অনেক বেশি খারাপ লেগেছে। কিছুদিন পরে আমি আমার ওই ফ্রেন্ডের ফ্যামিলি সম্পর্কে জানার জন্য আমার চাচিকে বলি। কজ আমার চাচির বাসার পাশেই আমার ফ্রেন্ডের বাসা ছিল, তারা নেইবার ছিল। আমার চাচি জানায় যে তার ফ্যামিলি আর ওইখানে থাকে না, ওরা শিফট করে অন্য বাসায় চলে যায়। দেন ওই বাসায় ওরা নতুন ভাড়াটিয়া নিয়ে আসে। ওই বাসায় যারা থাকে তারা মাঝে মাঝেই নাকি যে রুমে আমার এই ফ্রেন্ডটা সুইসাইড করেছিল সে রুম থেকে একটা কান্নার শব্দ পায়। অ্যান্ড মাঝে মাঝে দেখা যায় কিচেনে অ্যান্ড বেলকনিতে একটা ছায়ার মতো হাঁটছে, এরকম মাঝে মাঝেই হয়। এখন কি অবস্থা আমি জানি না। তো আসলে এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ। সো আমরা তার কাছে যাব, তার ঘটনা শুনবো। আপনার নামটা একটু প্লিজ বলবেন এবং আপনি টাঙ্গাইলের কোন জায়গায় থাকেন? জি, আমি এসেছি টাঙ্গাইল থেকে। টাঙ্গাইল কালিহাতি থানা, গ্রামের নাম খিলগাতি। জি, পোস্ট অফিস নামবাড়ি। আচ্ছা, আমরা ছোট্ট করে শুনি একটা আপনার সেই হিস্ট্রিটা, যেটার কারণে আজকে আপনি মাঝখানে খুব ভালো করছিলেন। আপনি আপনার যে বিজনেসটা ছিল সেখানেও বেশ ভালো করছিলেন, কিন্তু আজকে আপনার কিছুই নেই। বাট আপনি সেটা খুব দুঃখ করে লিখেছিলেন আমাদেরকে যে আপনাকে অনেক সাফার করতে হয়েছে এই ঘটনাটার জন্য, এবং ছোটবেলা থেকেই আপনি বেড়ে উঠেছেন এই ঘটনাটাকে সঙ্গে, মানে এই দুর্ঘটনাকে নিয়ে, এবং আপনার কিছু, আপনার হাতে কিছু নেই। ঘটনার মতো ঘটে গেছে এবং আপনি শুধুমাত্র আপনাকে ভুক্তভোগী হতে হয়েছে। কি ঘটনা ছিল আমাকে যদি একটু বলতেন। ছোট্ট করে আমরা প্রথম অংশ শুনবো, তারপরে আমরা আপনার পরবর্তী ঘটনায় যাব। জি রাসেল ভাই, আপনাকে ধন্যবাদ।
ডিয়ার লিসেনার যারা আপনারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আমার জন্মটাই হয়েছে একটি দুর্ঘটনার মধ্যে দিয়ে, বা এটাকে বলে অলৌকিকও বলা যেতে পারে। সময়টা ছিল 1968-এর। আমি তখন মায়ের পেটে ছিলাম, 5 মাস হবে। ঠিক সেই দিন একদিন বিকেলে ঘটনাটা যখন ঘটে তখন মা ছিল, আমার ভাই বোন ছিল তখন ময়মনসিংহ। আমার আব্বা আনসারে অ্যাডজুটেন্ট ছিলেন। এলাকাটা ছিল ধোপাখোলা, অর্থাৎ ময়মনসিংহ ধোপাখোলা এক হিন্দুদের বাসায় উনি ভাড়া থাকতেন আর কি। আচ্ছা। তো ওই সময় একদিন বিকেলে মা বসে আছেন, এক হিন্দু মহিলা আসলেন এবং এসে বললেন যে দিদি, আমার মাকে বললেন আর কি, যে দিদি আপনি কি কোনো কিছু করছেন বা কাজ করছেন বা কাটাকুটা করছেন? তখন আমার মা বলেন যে কাটাকুটা করলে কি হবে, কেন, কি হয়েছে? আমার মা অনেকটা ভয় পেয়ে যান। তখন উনি বলে যে দিদি আজকে তো চন্দ্রগ্রহণ লাগছে, তো এই অবস্থায় যদি আপনি কোনো কাজ করেন তো আপনার বাচ্চার অনেক সমস্যা হয়ে যাবে। আচ্ছা। তো এর মধ্যে তখন আমার আম্মা বলে ফেললো যে আমি তো একটু আগে আমি গোল যে বেগুনগুলো আছে এগুলিতে আমি কাটছি, আমি তরকারি কাটাকুটা করছি। তখন ওই হিন্দু মহিলাটি বলে বসলেন যে দিদি আপনি তো সর্বনাশ করে ফেলছেন, এটা তো ঠিক করেন নাই, তো এখন ভগবান জানে যে কি হয়। আচ্ছা। তো এই কথা বলে উনি চলে গেলেন। ঠিক তার 4 মাস পরে আমার জন্ম হয়। তো আমার জন্মের পর আমার মা সুস্থ হয়ে যখন আমাকে দেখলেন, তা আমার হাতটি দেখে উনি ভয় পেয়ে গেলেন। একেবারে দেখতে যে বেগুনটা উনি কেটেছিলেন, যে গোল বেগুনটা, ঠিক মনে হলো যে সেই বেগুনের একটা যে ফালা বা কাটা অংশ, এটাই হয়ে যেন আমার হাতে বসে গেছে। অর্থাৎ আমার হাতে কোনো আঙ্গুল নেই, ডান হাতে অনলি হাতের গাদা। আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জি জি। তো আমার আব্বা বাসায় আসলেন, সবকিছু দেখলেন, শুনলেন। আমার আব্বা একজন সৎ আনসার অ্যাডজুটেন্ট ছিলেন, ওনার মনটা খুব ভালো ছিল। তো উনি দেখে আমাকে কুলো নিলেন, আদর করলেন এবং মাকে বললেন যে না, তুমি এই বাচ্চাকে নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করো না। তো যাই হোক, ওভাবেই আমি বড় হলাম। তো বড় হওয়ার পরে আমার দেখা গেল যখন আমি কর্মক্ষেত্রে যাব, ঠিক তখন এই হাতের যে দুঃখ বা কষ্ট সেটা আমার জীবনে শুরু হয়ে গেল। আচ্ছা। আমি বিয়ে করলাম। বিয়ে করার পর আমি যখন কোনো কাজের উদ্দেশ্যে বা চাকরির জন্য আমি কোথাও ইন্টারভিউ দিতে গেছি, তখন আমি এই হাতের জন্য সেখানে আপনার চাকরি হয়নি, সিলেকশন হতে পারি নাই। আচ্ছা। তো মাঝখানে আমি একটা ম্যান পাওয়ার এজেন্সির সাথে জড়িয়ে যাই যে কোনো ঘটনাবশত। কিছুদিন এটার সাথে আমি সম্পৃক্ত ছিলাম, তো মোটামুটি ভালোই করতেছিলাম। কিন্তু 2009 সাল থেকে একেবারে ওই লাইনটা মোটামুটি একটু বন্ধই হয়ে যায়। আমার যত ইনকাম করে মোটামুটি একটা অবস্থা তৈরি হয়েছিল যে সমস্ত অবস্থায় তখন একদম ব্যস্ত হয়ে যায়। অর্থাৎ ব্যবসাটাও ক্লোজ হয়ে গেল, বা আমি ব্রোকার হিসেবে কাজ করতাম। তো এখন আমার মানে এটাই পৃথিবীর কাছে বা মানুষের কাছে জিজ্ঞাসা যে আসলে এটা কি অলৌকিক, কি ঘটনা, কেমনে এটা হইল, যেটা ডাইরেক্ট একজন এসে বলল। অনেকে আমরা বিশ্বাস করি না যে চন্দ্রগ্রহণ কি বা এটা সেটা কি, আমরা অলৌকিকতা অনেকে বিশ্বাস করতে চাই না। কিন্তু আমি তো সেই অলৌকিকতার একদম সরাসরি সাক্ষী। আমি নিজেই, আমার হাত।
তো যার কারণে আমি এখন নিঃস্ব অসহায় এই অবস্থায় পড়ে আছি। দেখা যাচ্ছে যে আমি আমার কর্মক্ষমতার জন্য যে আমি একটু বিদেশে যাব বা আমার পরিবার নিয়ে চলবো তাও পারতেছি না। কোনো অবস্থায় আমি এই হাতের কারণে সেই জীবনকে সাইন করতে পারতেছি না। এবং আপনার যদি এটাকে অলৌকিক বলেই আমরা ধরে না নেই, ধরি যেটা একটা স্বাভাবিক ঘটনা, এটা দিয়ে যদি আমরা আসলে বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করি, সায়েন্স দিয়ে যদি ব্যাখ্যা করি আমরা, তাহলে আপনার সাথে পরবর্তীতে ঘটনাগুলো কেন ঘটলো? আপনি যখন বেড়ে উঠছিলেন সেই সময় তো অনেক ঘটনা আপনার সাথে ঘটেছে, মানে আপনাদের পরিবারের সাথে ঘটেছে। আপনার বাবা প্রত্যক্ষ করেছেন, দেখেছেন সেই ঘটনাগুলো। আপনাদের ওই বাসাতেও আপনি বলে যে আপনার মায়ের সাথে ওই সময়ের পর থেকে তো মনে হয় আপনার মা পজেস বা তার সাথে একটা জিন ছিল বোধ হয়, না? আমার মা জন্মগতভাবেই পজেস ছিল, অর্থাৎ আমার নানির কাছে থেকে জিন সংক্রান্ত যে বিষয়টা এটা সংক্রামিত হয় আর কি। আমরা ছোট সময় থেকে এরকম একটা পরিবেশে বড় হয়েছি। আমরা মোটামুটি আমার যখন 16 বছর বয়স এই পর্যন্ত এরকম একটা পরিবেশ আমরা দেখেছি। ওই সংক্রান্ত একটা ঘটনা আছে। যে ঘটনা আপনি বলছিলেন যে আপনি দেখতে দেখতেই বড় হয়েছেন, এই ঘটনার মধ্যে আপনি ছিলেন, কি দেখেছিলেন আপনারা আসলে ওই দিন? আমার প্রথম ঘটনাটা তো আমার জীবন সংক্রান্ত। এরপরে আপনি যে ঘটনাটা এখন বলবো বা শেয়ার করব, এই ঘটনাটার সময় রাসেল ভাই আমার বয়স ছিল 4 বছর। তখন আমরা ছিলাম 3 ভাই 1 বোন। ঘটনাস্থল ময়মনসিংহ যথারীতি। আর এটা হলো চুপসার দরবার যে বলে একটা মাজার আছে ময়মনসিংহ, সেই মাজারের অপোজিটে আমাদের বাসা ছিল। ভাড়া বাসা অবশ্যই, টিনের 2টা রুম। আমার আব্বা কাছাকাছি অফিস ছিল, আনসার অ্যাডজুটেন্ট ছিলেন উনি। তো একদিন ওই ঘটনাটা ঘটেছিল আপনার যেদিন, ওই দিন গুটগুটে অন্ধকার ছিল রাত্রে। তা আগেই বলা হয়েছে যে আমার মায়ের সাথে জিনের আসর ছিল বা ভর করতো মাঝে মধ্যে। এই পরিবেশটা আমরা দেখতাম, মাঝে মধ্যে খুব ভয় পেতাম, খুবই ভয় পেতাম। যে হাতটা শূন্যের থেকে মাটির মধ্যে মা মাঝে মধ্যে ছুঁড়ে মারতেন, বা অসংলগ্ন কথাবার্তা মাঝে মধ্যে বলতেন, যেগুলি দেখে আমরা বাচ্চা মানুষ খুব ভয় পেয়ে যেতাম আর কি। ওকে। তো যেদিন রাত্রে এই ঘটনা, যাই হোক, আমি আরেকটা কথা বলতে ভুলে গেছি। সেটা হলো যে ওই জিন যে আসর করতো মার সাথে কন্টিনিউ ছিল। তো এইটা ছাড়ানোর জন্য মাঝে মধ্যে আমার আব্বা ওই যে ফকির বা দরবেশ কিংবা কোনো হুজুর টুজুর ওনাদের নিয়ে আসতেন। তো এইটা ওই জিনটা খুব একটা পছন্দ করতো না মনে হয়। আচ্ছা। তো যার কারণে ওই জিন ক্ষতি করার চেষ্টা করতো মাঝে মধ্যে। তো ওই দিন রাত্রে ক্ষতিটা একটু বেশি করে ফেলে। তো ওই দিন সন্ধ্যায় মাগরিবের সময় আপনার নামাজ পড়ে আব্বা তসবিহ ধরতে ছিলেন এক রুমে, আর এক রুমে আমার বড় যে ভাই বোন ওই 2জন পড়তেছিল রিডিং রুমে। তো আমরা 2 ভাই যে ছোট ছিলাম খুনসুটি করতেছিলাম, মায়ের সাথে বসে মা রান্না করতেছিলেন। এমন সময় দরজার মধ্যে কেউ এসে এমন ধাম করে শব্দ করে ঠাস করে দরজার মধ্যে মনে হয় যে লাথি মেরে কেউ দরজা একেবারে ভেঙে ফেলছে, খুব শব্দ করে দরজা খুলে ফেললো। এতে আমার আব্বা খুব শব্দ করে জিজ্ঞেস করে, এই ওখানে কে কে দরজা খুললো? কিন্তু কোনো সারা শব্দ নাই, কোন রকম কোনো সাউন্ড নাই ওই দিক থেকে। আবার জিজ্ঞেস করছে, কোনো সাউন্ড নাই। তো হঠাৎ করে আমার যে বড় 2 ভাই বোন যারা লেখাপড়া করতেছিল ওদের আর্তচিৎকার, আব্বা আমাদের বাঁচান, আব্বা আমাদের বাঁচান, আমাদের সাদা রঙের ভূত কাপড় পরা আমাদের ধরে ফেললো, মেরে ফেললো, খেয়ে ফেললো, এরকম শব্দ। তো আমরা তো ভয়ে গুটি সুটি মেরে মাকে ধরে একদম কাঁপাকাঁপি করতেছি। তখন আব্বা নামাজ থেকে উঠে
ওই দুই ভাই এবং বোনকে বাঁচানোর জন্য আপনার হুম। একটা লাঠি হাতে নিয়ে তো ওই রুমে আপনার যাওয়ার জন্য যখনই পা রাখছে চৌকাঠের পরে ওই রুমে গেছে, তখন হঠাৎ করে খেয়াল করে যে আপনার ফ্লোরের মধ্যে আপনার গোল একদম রাউন্ড একটা একদম নিকোষ কালো অন্ধকার একটা ছায়া। আচ্ছা। তো ওই ছায়াটা ওই সময় পড়ার মতো কোনো কিছুই আশেপাশে ছিল না। ওইখানে আপনার বিদ্যুতের ভাল্ব জ্বলতেছিল, হুম আর ফ্লোরটা ছিল একদম পাকা। হুম তো যাই হোক, এটার দিকে খুব একটা মনোনিবেশ না করে আব্বা ওদেরকে বাঁচানোর জন্য যেই আপনার সামনের দিকে একটু যাইতেছিল, হঠাৎ করে ওই আপনার কালো ছায়ার মধ্যে পাটা পড়ে যায়। কালো ছায়াটার মধ্যে? হ্যাঁ। আচ্ছা। তো পাটা পড়ে যাওয়ার সাথে সাথেই আব্বার মুখ থেকে শোনা যে আব্বার মনে হলো যেন একটা তুলার বস্তা যে থাকে একদম নরম, হুম। সেখানে আব্বার পাটা পড়ে গেল। আচ্ছা পড়ে যাওয়ার সাথে সাথে আব্বা একদম ফ্লোরে পড়ে যায়। আচ্ছা। তখন ওই ফ্লোর থেকে আবার উঠতে পারতেছেন। এদিক দিয়ে আমার ভাই বোন ওরা দুইজনকে ধরে খুব কাঁপাকাঁপি করতেছে, একদম চোখ অন্ধকার, মানে চোখ একদম বন্ধ করে হুম খুব কাঁপাকাঁপি করতেছে দুইজন, এবং খুব চিল্লাচিল্লি করতেছে, চিৎকার করতেছে। তখনও হুম তেমন সময় আমার মাকে আব্বার ডাক দিছে যে এই তুমি এখানে আসো তো, আমি তো উঠতে পারতেছি না, কি ব্যাপার? তখন মা আমাদের দুজনকে সাথে নিয়ে তখন ওখানে গেছে, গিয়ে আব্বার হাঁটুর যে নিচে ওখানে যেখানে দেখাই দিতেছে যে এখানে আমার সমস্যা মনে হচ্ছে, হুম ওখানে হাত দিয়ে দেখে যে একদম নরম, মনে হয় যে ভিতরে কোনো হাড্ডি কিছু নাই। তো ভালোভাবে তারপরে হাত দিয়ে দেখে যে ওখানে একদম পাটা একবারে ভিতরে ভেঙে গেছে, একদম আচ্ছা। মানে খণ্ড বিখণ্ড হয়ে গেছে, কিন্তু রক্তপাত হয় নাই কোনো। আচ্ছা। তারপরেও আব্বার উঠতে পারতেছিল না। তখন আমরা ভাই বোন সবাইকে ধরে খুব কাঁপাকাঁপি করতেছিলাম, খুব ভয়ের মধ্যে তখন পড়ে গেছি। চতুর্দিক দিয়ে কখন কোন দিক দিয়ে কাকে ধরে কাকে মেরে ফেলে এরকম একটা ভয় চলতেছিল আমাদের ভিতরে। তো তখন এই অবস্থায় আমাদের অনেক সময় পার হয়ে যায়। পরে আমার মা দুর্দান্ত একটু সাহস করে পরে দরজা খোলে। হুম দরজা খুলে বাসার বাইরে বারান্দায় দাঁড়িয়ে আশেপাশে যারা প্রতিবেশী আছে ওনাদের সবাইকে খুব জোরে শব্দ করে ডাকে যে আপনারা আসেন, আমাদের যে অনেক বিপদ হয়ে গেছে। আচ্ছা। পরে পাড়া প্রতিবেশী যারা মহল্লায় ছিল ওরা এগিয়ে আসে, আমার আব্বাকে সবাই পছন্দ করতো। হুম সে সমস্ত ঘটনা শুনলো, শোনার পরে ওরাও অনেকটাই ভয় পেয়ে গেল, হুম সবার ভিতরে এই ভয়। তারপরে ওনারা আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিলেন যে আমার আব্বাকে হসপিটালে নিতে হবে। আচ্ছা। তো হসপিটালাইজ করার জন্য তারপরে রাত্রি 1:30টার দিকে ওনার আব্বাকে নিয়ে চলে গেলেন। এখন আমাদের বাসায় যে কেউ থাকবেন সেই সৎসাহস কারোরই নেই। আচ্ছা। সবাই মোটামুটি বিদায় নিয়ে চলে গেলেন। তা আমরা দরজা দিয়ে খিল দিয়ে সবাইকে ধরে ওই কাঁপাকাঁপি করতেছি, এই অবস্থায় চলতেছিল। তো আপনার 3টা বা 3:30টার দিকে আবার দরজায় নক। তখন মনে হলো যে আবার বোধহয় জিনটা আবার ফিরে আসছে। তখন বাইরে থেকে তখন বলতেছে যে খালাম্মা দরজা খোলেন, আমি হসপিটাল থেকে এসেছি। এই কথা শোনার পর আমার মা কিছুটা সাহস ফিরে পায় এবং আমাদেরও মনের ভিতরে একটু সাহস ফিরে আসে সবার মনে। তো দরজাটা আল্লাহর নাম নিয়ে খুলে দেয়। খুলে দেওয়ার পরে জলজন্ত একজন মানুষ উনি ঢুকে বলে পরিচয় দেন যে আমি আপনাদের এলাকার ওই হসপিটালে চাকরি করি, যে হসপিটালে ছাড় আছে, তা আপনাদের নিয়ে যেতে বলছেন। তখন রান্নাঘরে আমার মা যায়, গিয়ে দেখে যে ভাত পুড়ে ছাই হয়ে গেছে, যাও একটু অল্প ছিল, সেই ভাত নিয়ে আব্বার ওখানে আমরা চলে গেলাম। তা আমরা চলে যাওয়ার পর আব্বার তো সে কি কান্না, সবাইকে জড়িয়ে ধরে। আর তার ধারণা ছিল যে আমি তো চলেই আসছি, জিন বোধহয় সবাইকে শেষ করে দিয়েছে। এর কিছুক্ষণ পরে পাশের মসজিদে আপনার ফজরের আজান পড়ে যায়। তো এইভাবেই আমাদের সেই দুঃখের রাত্রি
শেষ হয়। শেষ হয়। আচ্ছা, তাহলে আপনি যে বলছেন এই যে আপনার জিনটার কথা, আপনার তো চোখের সামনে দেখেছেন, আপনার জন্ম থেকে আপনি বলছেন যে আপনার মার সাথে কোনো একটা ঘটনা ঘটেছিল যার জন্য আজকে আপনার এই অবস্থা। যারা বিশ্বাস করেন না যে না এরকম কিছু হতে পারে না, খুব বেশি এগুলো খুব উদ্ভট লাগে, যখন কেউ বলেন যে না এরকম হওয়া সম্ভব না, তাদেরকে আপনি কি বলবেন আসলে? না, আমি বলতে চাই যে জিন সংক্রান্ত যে বিষয়, এটা অবিশ্বাস করার আমরা যারা মুসলিম মোটেও কোনো সুযোগ নেই। না, কিন্তু আপনি দেখেছেন এটা, জিন হয়তো বিশ্বাস করে, জি। হ্যাঁ, কিন্তু কেউ দেখেছে, তখন জিনিসগুলো তাদের কাছে খুব আজব লাগে যে এরকম হয় নাকি, তখন কি মনে হয় আপনার? না, এরকম হয়, হচ্ছে, কন্টিনিউ এখনো হচ্ছে। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাকিল, এসেছি মতিঝিল থেকে। শাকিল, আপনি গত সপ্তাহেই বলেছিলেন যে আপনাদের বাসাটা হন্টেড, বাসার সামনে একটা গাছ আছে, জি 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 যে গাছটা বেশ হন্টেড, জি জি। এবং সেইখানে অদ্ভুত একটা ঘটনা কিছুদিন আগে আপনার সাথে ঘটেছে। আমরা সেই ঘটনাটা একটু শুনি। জি, ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আবারও। সেটা হচ্ছে যে আমার এই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আজ থেকে 2 বছর আগে, that means রোজার সময়। ওকে। রোজার সময় যে মানে আমার সাথে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে আমি তখন রাত্রে 2টা বা 2:30 হবে, হ্যাঁ সঠিক 2:30টার দিকে আমি মানে ওয়াশরুমে যাওয়ার জন্য আমি আমার রুম থেকে বের হই। তো বের হওয়ার পরে আমি দেখলাম যে আমাদের এখানে একটা বাচ্চা ছেলে, যেহেতু আমাদের তালগাছে দেখলাম যে একটা বাচ্চা ছেলে 8 কি 9 হবে, তো ও একটি আপনার আসন যাকে বলে এরকম একটা আসন দিয়ে সে বসে আছে। তো জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগলো যে এইখানে এত রাতে একটা বাচ্চা তালগাছের নিচে, হ্যাঁ তালগাছের নিচে, হ্যাঁ। আচ্ছা, তো যথেষ্ট অদ্ভুত লাগলো, একেবারে তালগাছের নিচেই বসে আছে। তো আমি তাকে আমাদের গেটটা খুলে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এই কে তুমি, এইখানে এত রাতে তুমি কি করতেছো? তো সে আমার কোনো কথার উত্তর দিচ্ছিল না, সে জাস্ট চুপ করে বসে আছে। তো বসে থাকার পরে আমি তাকে আবারও কোশ্চেন করলাম, এই কে তুমি, এখানে তুমি কেন আসছো, তুমি কোথায় থাকো? তখন সে বললো আমি এইখানেই থাকি। তো এই কথা শুনে আমি বেশ অদ্ভুত এবং খুব অবাক হলাম যে আমার জন্মটা এখানে, আমি এখানে ম্যাক্সিমাম বলতে গিয়ে আমি এখানে সবাইকে চিনি, এই ছেলেটাকে আমি এটা কখনো দেখিনি, এখানে কখনো দেখিনি। তো আমি তাকে বললাম তুমি এইখানে থাকো, তুমি এটা কেমন কথা? তো বললাম তুমি কিভাবে আসলে, যেহেতু আমাদের এখানে রাসেল ভাই খুব সিকিউরিটেড একটা এলাকা, তো এখানে আমাদের বেশ সিকিউরিটি দিয়ে রাখা হয়। তো এখানে মানে বহিরাগত প্রবেশ একেবারেই নিষেধ। তো সেখানে হচ্ছে যে আমার যতটুকু জানা মতে যে এখানে সে ঢুকতে পারবে না। তো আমি তাকে বললাম তুমি কিভাবে আসলা, তোমাকে কে আসতে দিছে? তো সে বললো আমাকে কেউ আসতে দেওয়া লাগে না, আমি সব জায়গায় যাইতে পারি। তখন আমি মানে বেশ অবাক হয়ে গেলাম, অবাক হয়ে আমি তাকে খুব মানে রেগে গেলাম তার প্রতি, যে আমি এতগুলো কোশ্চেন করছি, সে আমাকে জাস্ট 2-1টা অ্যান্সার দিতেছে, কথাও বলতেছে না ঠিক মতো। দেন আমি তাকে বললাম যে তুই দাঁড়া, আজ তোর খবর আছে, তোর আমি মাইরে ফেল, এরকম একটা কথা আমি তারা বললাম। তখন কিন্তু রাসেল ভাই আমার ভিতরে যে কোনো হরর মানে কোনো একটা হরর কিছু কাজ করতেছিল না। আমি জাস্ট নর্মালি আমি জাস্ট চিন্তা করার পর সেই ছেলেটা, আমি যখন খুব মানে অ্যাংরি ফেস নিয়ে আমি যখন আগালাম, যে আমি যখন তাকে মানে অ্যাটাকিং একটা যে মানে আপনারা যেটা বলে সেটা আমি করতে গেলাম, তখন সে জাস্ট আমাদের তালগাছটা থেকে উঠে জাস্ট আপনার 5 কি 6 হাত হবে দূরে আপনার একটা বিল্ডিং এর সাইডে গেল। সাইডে যাওয়ার পর সে তার সমস্ত বডিটা বিল্ডিং এর সাইডে নিয়ে গেল, নিয়ে জাস্ট তার মাথাটা বের করে সে আমাকে বলতেছে যে যতটুক আগাইছিস আর সামনে আগাইস না। রাসেল ভাই আমি তখন তালগাছ থেকে জাস্ট 7 কি 8 বা 10 হাত দূরে হবে। তো তখন আমার মনে হলো কেউ আমাকে বলতেছে না কি, মানে তখন আমার সম্পূর্ণ সেন্স ফিরে আসলো আমি কোথায় যেতেছি। এত রাতে এখানে আমি আপনাদেরকে লাস্ট এপিসোডও বলছি যে আমাদের এখানে রাত 10টার পরে কেউ একটা আসে না, কেউ তেমন একটা আসে না। তো সেইখানে এই বাচ্চা ছেলে একটা, এটা তো মানে ইম্পসিবল, একেবারেই পসিবল না যে এত রাতে একটা বাচ্চা ছেলে রাত 2টার দিকে একটা তাল গাছের নিচে বসে থাকবে, এটা তো মানে পসিবল না, সম্ভব না সেটা। হ্যাঁ, তখন আমি মানে চিন্তা করলাম যে এ কি আসলে মানুষ না অন্য কিছু। দেন আমি আসলে তখন মানে খুব ভয় বলতে কি রাসেল ভাই আমার ঘাড়ের লোম, যদি মানে যাকে বলে ঘাড়ের লোম পর্যন্ত দাঁড়ায় গেছে। তো আমি চিন্তা করলাম যে আমি যে ভয় পাইছি এটা তাকে বুঝতে দেওয়া যাবে না, কোনো মতেই বুঝতে দেওয়া যাবে না, তাহলে হয়তো আমার বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। দেন আমি চিন্তা করলাম যে আমি আসলে খুব স্বাভাবিকভাবে তাকে বললাম যে আজ তোরে ছাইড়া দিলাম, এই একটা কথা বলে আমি সোজা বাসায় চলে আসলাম। চলে আসার পর আমি নর্মালি বাতি আর অফ করিনি, বাতি জ্বালিয়ে সেটাতে আমি ঘুমাইলাম, যেহেতু রোজার রাত। তো তারপর রাত 3টার দিকে আপনার খাবারের জন্য আপনার যেটাকে বলে আপনার সাইলেন্ট বা অ্যালার্ম মানে বাজা হলো। বাজার পর আমি যথারীতি আপনার সেহরি করলাম। সেহরি শেষ করে আমি আমার একটা ফ্রেন্ড আছে নাম হচ্ছে রাকিব, তো ও আমার বাসার সামনে আসলো, আমাকে ডাক দিল, কল দিল। তো আমি তখন ওর সাথে বেরোলাম। বেরোর পর ও দেখলো যে আমি মানে আমার চেহারাটা বেশ মানে ভয়ার্থ একটা চেহারা, হ্যাঁ, মানে একটা মানুষ বেশ ভয় পেলে যে একটা অবস্থা হয় আমার চেহারা ঠিক সেই একটা অবস্থাতে আছে। তো আমাকে বললো যে দোস্ত তোর কি হয়েছে?
তোর চেহারাটা এরকম লাগতেছে কেন? তো আমি ওরে বললাম যে দোস্ত যা হয়েছে হয়েছে, তুই চুপ থাক, আচ্ছা। তুই চুপ থাক, তো আমার সাথে চল। তো দেন ও আমার সাথে গেল। যাওয়ার পর হচ্ছে কি, আমি আমাদের যেহেতু বললাম সিকিউরিটি আছে, তো আমি সিকিউরিটিকে তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আমাদের এখানে রাত 10টা কি 12টার দিকে কোনো বাচ্চা ছেলেকে ঢুকছিল? তো সে বলছে না তো ভাই। আমি বললাম ভাই রাত্রে 12টা বা এই টাইমে কোনো বাচ্চা ছেলে ঢুকছে? সে বলছে না ভাই, আজকে রাত্রে 12টার পর কেউ ঢুকে নাই। আমি বললাম ভাই আপনি কি শিওর? সে বলছে হ্যাঁ আমি 100% শিওর কোনো বাচ্চা ছেলে ঢুকে নাই। দেন আমি তাকে আরেকটা কোশ্চেন করলাম যে তাহলে কি রাত্রে 2:30টার পরে ফজরের আগে এই সময় কোনো বাচ্চা ছেলে বের হয়েছে? তো সে আমাকে তখনও কনফার্ম করলো যে না ভাই, এই টাইমে কোনো বাচ্চা ছেলে বের হয়নি। তো ভালো কথা, তো আমি ফজর নামাজ পড়লাম। নামাজ পড়ার পর আমি যেহেতু আগেই বলছিলাম যে আমাদের মসজিদের যে ইমাম সাহেব উনি যথেষ্ট পরহেজগার একজন মানুষ, তো ওনার বাসাটা আমার বাসার থেকে একেবারে বাসার কাছেই ছিল। তো ওনাকে আমি নামাজ পড়ে বললাম যে হুজুর এই ব্যাপার, আমাদের কিছু বড় ভাই ছিল, তো তারাও ছিল, তো থাকার পর আমি বললাম হুজুর রাত্রে 2:30টার দিকে এই একটা প্রবলেম আমি ফেস করছি, এটা আসলে আমি বুঝতেছি না, আমি তো খুব মানে ভয়ে আছি। তখন উনি বললো এটা কি রাত 2:30টার দিকে? আমি বললাম হ্যাঁ ঠিক রাত 2:30টার দিকে। তো উনি আমাকে যেটা বললো যে হ্যাঁ রাত 2:30টার দিকে আমার এইখানে একটু বলতে হবে, হুজুরের বাসাটা হচ্ছে রাসেল ভাই আপনার চারপাশে দেয়াল উপরে টিন। উনি বলতেছে যে রাত্রে ঠিক 2:30টার দিকে এরকম একটা সময় আমার টিনে কে জানি দৌড়াদৌড়ি করতেছিল। আমি স্পষ্ট বুঝতে পারছি। তাই বললাম হুজুর এই ব্যাপার। তো হুজুর কিছুক্ষণ চিন্তা করার পর হুজুর আমাকে বলতেছে আসলে তুই যা দেখছিস ও একটা ভালো একটা জিন ছিল, ও বাচ্চা জিন, ওর বয়স হচ্ছে 250 বছর। হ্যাঁ, তো ও তোকে কোনো ক্ষতি করে নাই, ভালো কথা। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে উনি আমাকে বলতেছে যে এরপর যদি কখনো তোর সাথে দেখা হয় তুই একটু ওনাকে মানে ওনার কাছে মাফ চেয়ে নিবি, যে দেখেন আপনি যে মানুষ না এটা তো আমি বুঝতে পারিনি, আমি তো আসলে আপনার সাথে অ্যাজ ইউজুয়াল নর্মাল মানুষ হিসাবে ভেবে আমি এইভাবে রেগে গেছি যে এখানে আপনি হুট করে চলে আসছেন, কিভাবে আসলেন, এটা তো পসিবল না। তখন আমি আসলে হুজুরকে বললাম যে ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ যদি আমার সাহস থাকে তখন ওই সিচুয়েশনে বলার মতো তাহলে ঠিক আছে আমি বলবো। তো পরে আমি হুজুরকে কথা বলে চলে আসলাম। পরে এরপরে আলহামদুলিল্লাহ রাসেল ভাই আমি কখনো ওনাকে দেখিও না, আর আমার ওনার সাথে কথা বলার কোনো দরকার হয় সমস্যা হয় না। এই ছিল রাসেল ভাই আমার স্টোরি। ধন্যবাদ আপনাকে ও রেডিও ফুর্তি সমস্ত লিসেনারদের। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আরেকটা ঘটনায় যাব এখন, তাই না? আমরা আরেকটা ঘটনায় চলে যাই আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনি একটু আপনার প্লিজ নামটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আমরা কি এসএমএস পড়তে এসএমএস একটু পরে পড়ছি, আপনি আগে আপনার ঘটনাটা শুনুন। আসসালামু রাসেল ভাই, আমি জয়, আমি ধানমন্ডি 15 থেকে আসছি। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি ইউআইটিএস এ বিবিএ করতেছি। ওকে, আমরা ঘটনায় চলে যাই। আপনি 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 বেশ কয়েকটা ঘটনা বলেছেন এবং আপনাকে আমি একটা ঘটনা বলেছিলাম যেটা বলতে, বাকিগুলো তো বাদ দিয়ে দিয়েছি। তো যেটা ঘটনা বলতেছি সেটা হচ্ছে আমার আমি যখন ফার্স্ট ঢাকায় আসি, আমি ঢাকায় আসি আজ থেকে 3 বছর আগে। তো সেই ফার্স্টে আমি যেহেতু ঢাকায় আমার ফ্যামিলি থাকে না, আমার ফ্যামিলি আমার গ্রামে থাকে, তো ঢাকায় এসে উঠলাম একটা ম্যাচটা ছিল ফার্ম গেটে। এটা হোস্টেল রাসেল ভাই, ওকে, ছিল ফার্ম গেটে। খুবই ভয়ঙ্কর ঘটনা এবং আমি বলবো এরপরে আপনাদের সবাইকে একটু এটা জানালা রিলেটেড। সো এই ঘটনার পরে জানালা নিয়ে একটা কথা বলবো আপনাদের সবাইকে। হ্যাঁ, তো যেটা হচ্ছে আমি গ্রিন মার্কেট অপোজিট একটা বিল্ডিং এ থাকতাম, তো সেটা পুরাটাই মেস ছিল। তো ঢাকায় এসেছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড মিরাজ। তো আমরা দুজন মিলে একটা রুম নিলাম, আমরা দুজন একসঙ্গে থাকবো। তো মোটামুটি মিরাজ আসলে একটু ঢাকায় থাকতে চাচ্ছিল না, কেন যেন ঢাকায় এসে পরে বললো যে আমি ঢাকায় থাকবো না, ওর ভালো লাগতো না, ভার্সিটি করতো না, যাইতো না। তো আমি একাই মোটামুটি থাকতাম, ম্যাক্সিমাম টাইমে বাসায় চলে যেত, গ্রামের বাসায় চলে যেত। তো আমি একাই ঢাকায় থাকতাম। তো এট এ টাইম কি হলো, তখন থাকতে শুরু করলাম। তো আমার রুমে একটা মাত্র জানালা ছিল এবং আমাদের বিল্ডিংটা ছিল 7 তলা। ওকে, তো আমি থাকতাম 5 তলায়। 5 তলাতে আমার জানলা সোজাসুজি আরেকটা 5 তলা অ্যাপার্টমেন্ট ছিল, সেটা 5 তলায় ছিল। তো আমার জানলা থেকে ওই পাশে ছাদটা দেখা যেত। আচ্ছা। তো যেহেতু গরমের দিন, রাত্রিবেলা জানলাটা অ্যাজ ইউজুয়ালি খোলা থাকতো এবং আমি মোটামুটি একটু ইন্টারনেটে একটু বেশি রাত্রি পর্যন্ত থাকি, এটা আমার অনেক পুরনো অভ্যাস। ওকে, দ্যাটস ওয়াই আমি রাতে 1টা 2টা 3টা পর্যন্ত জেগে থাকতাম। তো জেগে ঘুমাতে যাওয়ার আগে আমি একটু জানলাতে দাঁড়াইতাম বা ওইখানে একটু দাঁড়াই করতাম, মোবাইল ফোনে কথা বলতাম। তো আমি মাঝে মধ্যে একটা জিনিস খেয়াল করতাম যে ওই ছাদে রাত্রিবেলা কেউ একজন হাঁটছে। খেয়াল করতাম, প্রায় আমি 1 সপ্তাহ মতো আসলে জিনিসটা অবজার্ভ করছি যে ছাদে একজন কেউ হাঁটছে। তো আমার একদিন মনে হলো যে কোনো একটা মেয়ে ছাদে হাঁটাহাঁটি করতেছে। তাহলে আসলে একটু ফাজলামি করি, আমি একটা ছোট যে টর্চ গুলো আছে আর কি, অনেক আলো, তো আমি একটু ফাজলামি করে একটা গায়ে মারি। তো তখন একটু বোঝা গেল যে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ওইখানে, রাত্রে হাঁটাহাঁটি করতেছে। তাই এতদিন আসলে আমি আর লাইট বন্ধ করে দিই। ওই লাইটটা মারার সঙ্গে সঙ্গে মেয়েটার দৃষ্টি আসে আমার দিকে, যেহেতু আমার ঘরে লাইট জ্বলছে, আমার ঘরে কিন্তু লাইট জ্বলছে।
তো আমি মেয়েটার ফেসটা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি ওটা একটা মেয়ে। তো মেয়েটা এসে ওই মানে ছাদে যে গ্রিল এসে আমার মুখোমুখি এসে দাঁড়ালো। আচ্ছা। তো আমি মেয়েটার দিকে তাকিয়ে থাকলাম। আমি মেয়েটার চেহারা দেখতে পাচ্ছি না, কিন্তু আমার ঘরে লাইট থাকে, মেয়েটা আমার চেহারা দেখতে পাচ্ছে। জাস্ট ফাজলামি। তো এরকম আসলে প্রায় 10-15 মিনিট ওই দিন শেষ হলো। দিন এরকম প্রায় 1 সপ্তাহ আমি রেগুলার মাঝে মধ্যে দেখতাম মেয়েটা দাঁড়ায় আছে। এবং তারপর থেকে আমি একটা জিনিস খেয়াল করতাম যে আমি যখন জানলা কাছে যাইতাম দেখতাম মেয়েটা আমার রুমের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। বোঝা যেত যে যেভাবে সেদিন ছিল সেভাবেই আছে। তো ভালো রাসেল ভাই, তো যেটা ঘটনাটা শুরু হলো তার থেকে প্রায় 1 সপ্তাহ বা 12 দিন পরে এরকম একটা ঘটনা যে আমি একদিন রাত্রে শুয়ে আছি। তো হঠাৎ করে মনে হলো যে ভাইয়া মানে গরমকাল, আমি ফ্যান চালাইছি এবং আমার রুমে ছোট্ট একটা ডিম লাইট জ্বলতো। তো রাত্রেবেলা মনে হলো যে আমার রুমটা যেমন এসি যদি একদম হাইয়ে দেয়া থাকে, রুমটা যেভাবে বরফ শীতল হয়ে যাওয়ার ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে রুমটা, সেরকম আমার জানলা খোলা, রুমটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো আমার উঠে দেখি আমার রুম পুরো অন্ধকার। কি ব্যাপার আমার রুম পুরো অন্ধকার? আমি তো আমার তো স্পষ্ট মনে আছে যেহেতু আমি প্রতিদিনই ছোটবেলা থেকে অভ্যাস, আমি প্রতিদিনই ডিম লাইটে জ্বালায় শুই। আমার ডিম লাইটটা বন্ধ, বললাম লাইট ফিউজ হয়ে গেছে, ফ্যানও চলতেছে না। কিন্তু ফ্যান চলতেছে না ভাই, ফ্যান অফ। আমি কনফার্ম ফ্যান জ্বালায় শুই, ফ্যান চালায় শুই। তো দ্যাটস ওয়াই আমি লাইট দিলাম, ফ্যান দিলাম। তো আমি জানলার ওইখানে গেলাম, জানলার ওইখানে মানে আমি আর ভাই কিছু দেখলাম না ওই দিন। তো আমি কি করবো, যেহেতু রুমটা ঠান্ডা হয়ে গেছে আমি রুমটা দিয়ে দিলাম। রুমটা দিয়ে একটু দরজাটা খুললাম, ওয়াশরুমটা একটু বাইরে ছিল আমার রুমের। তো ওয়াশরুমে ঘুরে এসে দেন আবার দরজা লাগে আমি শুয়ে পড়লাম। দেন ভাই এইভাবেই এরকম মাঝখানে কেটে কাকাতে যাওয়া শুরু করলো। তো দেন ভাই একদিন আমি রাত্রিবেলা ঘুমাইছি, তখন ভাই রাত্রি 2টা বাজে। ওকে। তো ঘুমার থেকে উঠে আমি প্রায় তখন 3টার মতো বাজে ঘুমার থেকে উঠে। এখন ভাই যদি সত্যি কথা বলতে আমার রুমের ভিতর আমি থাকি, আমার ফ্রেন্ডটা তো থাকে না, রুমে শুধু আমি থাকি। যেহেতু রুমটা মোটামুটি গোছানো থাকে, আমার পিসি, আমার বই, আমার সবকিছু আমার নিজের হাতে গোছানো, অন্য কেউ রুমে আসে নাই, ওই আমি রুমে একলা। তো হঠাৎ দেখি যে আমার রুমটা ভাই পুরো অগোছালো। আমার সিপিইউটা কাট করে রাখা, সিপিইউর যে লাইনের যে তার, আমার ডেস্কটপ কম্পিউটার তারগুলো সব এলোমেলো, আমার বইগুলো সব ছড়ানো ছিটানো ভাবে পড়ে রয়েছে। মানে মোটামুটি রুমে এসে যে একজন যদি মারামারি করলে যেভাবে সবকিছু হয়ে থাকে, আমার রুমের বিছনার চাদর এলোমেলো সবকিছু, আমি কিচ্ছু টের পাই নাই। এভাবে যদি কেউ কিছু করে আমি তো টের পাবো সামান্য, যেহেতু রুমটা ছোট। তো আমি কি করবো, আমি কিছু বুঝতে পারলাম না আসলে কি ঘটনা, এটা কি হচ্ছে। তো দেন উঠলাম, উঠে সবকিছু দেখে আমি আবার ঘুষা টুসা রেখে মানে পানি ঠানি খেয়ে আমি আর মানে ওই জিনিসটা আমার মাথায় নেই, ওইভাবে কোনো কিছু প্যারানর্মাল আমার মাথায় নেই। তো আমি শুয়ে পড়ছি। তো ভাই মেইন যেদিন ঘটনা ঘটে, তো তার এটা হচ্ছে প্রায় 4-5 দিন পরের ঘটনা যেটা মেইন হয়। আমি শুয়ে রয়েছি, সেই দিনও ভাই রাত্রি 3-3:30 বাজে। তো এর ভিতর থেকে আমার রুম অনেক ঠান্ডা, আমার রুম যথেষ্ট ঠান্ডা, এবং আমি কিন্তু জানলা দিয়ে রাখছি ভাইয়া, জানলা দিয়ে রাখছি, ফ্যান চালায় ঘুমাইছি ইউজুয়ালি। আমি দেখতেছি যে আমার ডিম লাইটটা জ্বলতেছে এবং আমার দেয়ালের অপোজিটে অনেক বড় একটা ছায়া, মানে একটা মানুষ যদি লাইটের সামনে এসে দাঁড়ায় তার যে পুরো ছায়াটা পড়বে সেম সেরকম ছায়া। দেন আমারটা একটু নজরে যাইতে আমি সঙ্গে সঙ্গে যাই লাইটটা দিয়ে দিলাম, ডিম লাইটটা ছিল এমনি লাইটটা দিয়ে দিলাম, বাট ভাই স্টিল নাও সেখানে ছায়া। মানে আমার সেটা দেখে পরে মানে আমি বারবার অবজার্ভ, আমি কিন্তু ভাই তখনও কিন্তু ওই ভয় পাওয়ার মতো মেন্টালিটিতে যাই নাই যেটা কি, বাট আমি জাস্ট মনে কিউরিয়াসিটি যে এখানে ছায়া কেন, এখানে কেন ছায়া থাকবে। দেন আমি কি করবো, বাট ছায়াটা ওইখানে, এবং ছায়াটা একটু মুভ করতেছে। তো ওকে ফাইন। তো এটা দেখার পর আমার কেমন যেন একটু ভয় লাগলো। দেন আমি সঙ্গে সঙ্গে রুমের দরজাটা খুলে আমাদের যে ফ্লোর যে ম্যানেজার ছিল আর কি মামা, ওই মামার কাছে গেলাম, যে দরজা নক করলাম। তো তখন মামা বললো কি হয়েছে, আমি বললাম, তখন রুমে আনলাম যে মামা এই অবস্থা। মামা এসে দেখে ওটা নাই। তখন মামা বলতেছে না তুমি কি নাকি দেখ তাবল তুমি কি ড্রিঙ্কস করো? আমি বলছি মামাকে দেখে মনে আমি ড্রাগে বললাম। ওরা বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমার সঙ্গে এসে ঘুমো। তো আমি সেদিন তার সঙ্গে ঘুমাইলাম। তো পরদিনও ভাই আমার রুমে ঘুমাইতে খুব ভয় লাগতেছিল ফ্রাঙ্কলি। তো আমি পাশের রুমের যে বড় ভাই ছিল তার সঙ্গে পরিচয় ছিল, তো তাদের কাছে যাই ঘুমাইলাম। তো এরকম 3 দিনের দিন, যেহেতু আমি রুমে একা থাকতে হবে, তো আমাদের যেই ফ্ল্যাটের যেই গেটে যে দারোয়ান থাকে, সেটা আমার ভালো লাগে, ওর কাছে আমি তথ্যটা পাবো, যেহেতু মামা দিতে যাচ্ছে না। তোর কাছে গেলাম সকালবেলা, বললাম মামা কেমন আছো, হ্যান ত্যান। তো অনেক কথাবার্তা বললাম, কিন্তু মামা আমাকে কোনো ইনফরমেশন দিতে নারাজ। আমি ওনাকে সবকিছু বললাম এবং অনেক দিনের সঙ্গে বললাম, বাট উনি আমাকে ঘটনা বলতে নারাজ। তো ওখানে চায়ের দোকানে বসে একটু চা সিগারেট টিকেট খাওয়া এগুলো বললাম। বলার পরে একটা কথা বলছে, মামা আমি গরিব মানুষ, আমার চাকরি খায় না। আমি বলছি মামা আমি কথা কোনো জায়গায় ফ্ল্যাশ না, বাট তুমি একটা ঘটনা বলো। বলছে মামা আপনার পাশে যেই ফ্ল্যাটটা আছে আপনি এটা খেয়াল করছেন, আপনার জানলা থেকে কিন্তু ছাদটা দেখা যায়। আমি বলতেছি হ্যাঁ মামা আমি ব্যাপারটা খেয়াল করছি। তখন উনি বলতেছে যে ওইখানে ঠিক 5 তলায় একটা ফ্যামিলি থাকতো, খুবই পর্দাশীল একটা ফ্যামিলি, খুবই ভালো ধার্মিক টাইপসের আর কি। তো ওই ফ্যামিলি থাকতো, ফ্যামিলির যে বড় 2টা মেয়ে ছিল, যে বড় মেয়ে
তার সঙ্গে একটা ছেলের রিলেশন হয় আর কি। তো ফ্যামিলি থেকে সেই জিনিসটা মানতে পারে নাই, তাদের রিলেশনটা মানতে পারে নাই। তো মেয়ের বাবা নাকি অনেক বকাঝকা করছে হ্যান ত্যান। তো ওই 5 তলার থেকে মেয়েটা একদিন রাত্রে এরকম ঘটনা ঘটার পরে ছাদে এসে 5 তলার থেকে সে লাফ দিছিল, এবং লাফ দিয়ে বাসার 4 সাইডে ভাইয়া যে গেট থাকে, গেটের উপরে যেই মানে আপনার স্টিলের যেগুলো থাকে, সেখানে তার বডিটা বেঁধে ছিল, সেখানে তার বডিটা বেঁধে ছিল। তো ওই দিন রাত্রে কেউ দেখে নাই। পরদিন সকালে তো দারোয়ান দেখছে যে গেটটা বেঁধে ছিল, এবং তারপর থেকে ভাইয়া এই সমস্যাটা শুরু হয়। তার থেকে 4-5 দিন থেকে ভাইয়া সমস্যাটা শুরু হয়। ও ভাইয়া আরেকটা জিনিস আমি হয়তো এড়িয়ে গেছি, সেটা হচ্ছে যেদিন সকালে আমি একটা জিনিস ফলো করি, যে ওই গেটে একদিন সকালে আমি ঘরটা একটু পরিষ্কার করার সময় আমি জানলা দিয়ে খেয়াল করি যে ওই যে ছাদের দরজাটা আমার জানলা সোজাসুজি ছিল, ছাদের দরজাটা একটা বড় একটা তালা দিয়ে লক করে, এবং তালাটা লাল কাপড় দিয়ে পেঁচানো। এই জিনিসটা আমি খেয়াল করি। তারপর জিনিসটা মাথায় খটকা লাগে, দেন তারপর আমি তার জিজ্ঞাসা করি। তুমি এটা বলার পরে বললো যে তারপর থেকে স্টিল নাও ওই রুমে কেউ থাকতে পারে না। এই রুমে নাকি এর আগেও 2 থেকে 3 জন আসছিল, বাট তারা সবাই চলে গেছে। মানে এইরকম সমস্যা, এবং একটা ছেলে নাকি খুবই ভয়াবহ রকম সমস্যা হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাচ্ছি আবারও দিনারের কাছে, তার কাছে আরো একটা ঘটনা শুনবো, অ্যান্ড আশা করছি যে এটা আপনারা এনজয় করবেন। দিনার, আমি চলে যাই পরবর্তী ঘটনায়। জি রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে। রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটি শেয়ার করছি এটা পুরনো ঢাকার বংশালের একটি স্কুলকে নিয়ে। ওকে। তো ঘটনাটি শুনি আমি আমার ফ্রেন্ড রবিনের মুখ থেকে। তো তার এক ফ্রেন্ড ইমু, যার নাম, তার সাথে ঘটনাটি ঘটে। ওকে। তো ইমু আর তার এক ফ্রেন্ড হচ্ছে আজহার, তারা দুজনেই সেই স্কুল থেকে পড়াশোনা শেষ করে বের হয়। তো পড়াশোনা শেষ করার পর তারা সেই স্কুলের বাচ্চাদের ক্লাস নিতেন। তো কোনো একদিন আপনার ফ্রাইডেতে সেই স্কুলে একটা প্রোগ্রাম ছিল, তারা যাদের ক্লাস নিতেন তাদের। তো বৃহস্পতিবার দিন সময়, তো বিকেলের দিক দিয়ে ইমু আর আজহার নামে 2 জন আর ওই ক্লাসে কিছু বাচ্চারা মিলে ওই ক্লাসরুমটাকে সাজাচ্ছিলেন। তো ক্লাসরুমটা ছিল স্কুলের মূল ভবনের 2য় তলায়। আচ্ছা। তো তখন স্কুলের গেটটা বাইরে লাগানো ছিল, শুধুমাত্র তারাই ছিল, আর কেউ ছিল না স্কুলে। তো যখন তারা রুমে সাজাচ্ছিলেন তখন প্রায় মানে সন্ধ্যা হবে এরকম একটা সময়, মানে শেষ হয়ে আসছে প্রায়। তখন তারা যেটা শুনতে পান যে উপরের ফ্লোরে, 3 তলার ফ্লোরে যদি বাচ্চারা যদি একসাথে লাফালাফি করে বা খেলাধুলা করে যেরকম শব্দ হবে নিচের থেকে, ঠিক তারা ওইরকম শব্দ শুনতে পাচ্ছিলেন। তো তারা যেটা চিন্তা করলেন যে তাদের ক্লাসেরই কোনো বাচ্চা হবে যে মানে উপরে গিয়ে দুষ্টমি করতেছে, যেহেতু বাচ্চাদের রেসপন্সিবিলিটি তাদের উপর ছিল। তো ইমু উনি যেটা করেন যে উনি ওনার ফ্রেন্ড আজহারকে বলেন যে তুই এক কাজ কর, বাচ্চাদের নিয়ে থাক, আমি গিয়ে দেখে আসি উপরে কি হচ্ছে, কারণ নাহলে দুজনে গেলে বাচ্চারা ভয় পেতে পারে। তো ইমু যেটা করেন যে উনি রুম থেকে বেরোন। তো রুম থেকে বেরোয় মানে ওই করিডোর দিয়ে উনি হাঁটতে হাঁটতে সিঁড়িটার কাছাকাছি যান। তো অন্যান্য রুমে যেহেতু কেউ ছিল না বলে অন্যান্য রুমগুলো অন্ধকারই ছিল। তো উনি সিঁড়িটার কাছাকাছি আসার পর যেটা দেখেন যে সিঁড়ি এখানে কোনো লাইট টাইট ছিল না। তো যেই উনি 3য় তলা থেকে 3য় তলার সিঁড়িতে উঠবেন, তখন উনি দেখলেন যে পিছন দিক থেকে আজহার যে তার ফ্রেন্ডটা ছিল, সে এসে তার হাতটা চেপে ধরে। আচ্ছা। তো চেপে ধরে বলতেছে যে কই যাস? তখন সে বলতেছে যে এরকম উপরে থেকে শব্দ পাইলাম, এই জন্য উপরে যেতেছি। পরে বলে যে ঠিক আছে। আজহার বলতেছে যে চল আমিও যাবো তোর সাথে। তখন ইমু বলে যে না, তুই এক কাজ কর, তুই রুমে থাক, বাচ্চাদের সাথে, নাহলে বাচ্চারা ভয় পেতে পারে। তখন আজহার যেটা বলে যে না ঠিক আছে আমিও যাবো তোর সাথে, এটা বলে আজহার নিজে আগে উঠে যায় উপরে। তো ইমু যিনি ছিলেন, তো উনিও তার পিছিয়ে পিছিয়ে ওই 3rd ফ্লোরে যান। তো 3rd ফ্লোরে গিয়ে ওনারা হাঁটতে থাকেন। তো কোনো বাচ্চা টাচ্চা কিছুই দেখতেছেন না তারা, আর তারা কিন্তু নিচের থেকে শব্দ পাচ্ছিলেন। তো হাঁটতে হাঁটতে একেবারে বিল্ডিং এর শেষ অংশের কাছাকাছি তারা চলে যান। সেখানে টয়লেট ছিল 3rd ফ্লোরে। তো ওই টয়লেটের পাশে যে ক্লাসরুমটা ছিল, তো এই ক্লাসরুমের শেষের জানলাটা, যেটা থাই গ্লাসের জানলা দেওয়া ছিল, তো ওনারা 2 জন যেটা দেখেন যে একটা বাচ্চার মতো হাত, কারোর হাত ঠিক জানলা দিয়ে বাইরে থেকে বের করা। আচ্ছা। তো এটা দেখে ইমু যে ছিল সে একটু মানে সে বুঝতে পারে যে কোনো বাচ্চা এখানে ঢুকে দুষ্টমি করতেছে ক্লাসরুমের ভিতরে। ওকে। তো এটা দেখার পর ওনার সাথে তখন আজহার যে তার ফ্রেন্ডটা, সেও কিন্তু ছিল। তো ইমু যেটা করে যে উনি রুমের দরজাটা ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে, তো উনি যেহেতু ক্লাস নিতেন উনি জানতেন যে লাইটের সুইচ গুলো কোথায় আছে। তো উনি ঢুকেই লাইটটা অন করেন রুমের। তো লাইট অন করার পর উনি যেটা দেখেন, উনি খুব অবাক হয়ে যান যে রুমের মধ্যে উনি ছাড়া আর কেউই নেই। তো উনি কিন্তু স্পষ্ট রুমে ঢোকার আগে একটা বাচ্চার হাত দেখছেন উনি বাইরে থেকে, যে জানলা দিয়ে হাতটা বের করে রাখছে। হ্যাঁ। তো যদি কোনো বাচ্চা বের হয়ে যায় তাকে ক্রস করে বের হওয়ার কথা। তো এটা দেখে রাসেল ভাই উনি যতটুকু ভয় না পায়, তার চেয়ে বেশি ভয় পায় উনি পিছিয়ে ঘুরে তাকে যেটা দেখে, উনি দেখে যে ওনার যে ফ্রেন্ডটা তার সাথে নিচের থেকে উপরে আসে আজহার, সে কিন্তু সেখানে নেই। আচ্ছা। তো সে বেশ ভয় পেয়ে যায়। সে মানে কিছু বুঝে ওঠার আগেই উনি যেটা করে যে দৌড় দিয়ে উনি 2nd ফ্লোরে চলে আসে আবার। তো সেই জায়গাটা কিন্তু খুবই অন্ধকার ছিল। তো উনি 2nd ফ্লোরে এসে দেখে যেটা যে তার ফ্রেন্ড আজহার উনি বাচ্চাদের সাথে রুমে কাজ করতেছিলেন। তখন উনি আজহারকে বলেন যে কি হলো, তুই মানে না বলে চলে আসলি কেন এভাবে? তখন তার ফ্রেন্ড যে আজহার, সে যেটা রিপ্লাই দেয় যে আমি চলে আসলাম মানে আমি তো রুমেই ছিলাম, আমি তো রুমে বাচ্চাদের সাথে রুম গোছাচ্ছিলাম। তখন ইমু যে সে একটু বেশ ভয় পেয়ে যায়। তো সে আর ব্যাপারটা কারোর কাছে শেয়ার করে নাই। তো
পরবর্তীতে ওনারা যেটা জানতে পারে যে তাদের হেডমাস্টারের মুখে যেটা শুনে যে তাদের হেডমাস্টার যিনি ছিলেন উনি রাসেল ভাই সেই স্কুলের মধ্যে কিছু জিন পড়াতেন। আচ্ছা। এবং এই জিনিসগুলো কিন্তু সেই স্কুলে এখনো অনেকে ফেস করে। আমি মানে মানে কারণবশত স্কুলটার নাম বলছি না, তো বংশালের দিকে যারা শুনতেছেন তারা সবাই হয়তো গেস করে ফেলার কথা এটা কোন স্কুলকে আমি মিন করছি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে সমস্যা ফেস করেন। আপনার নামটা একটু বলবেন আরেকবার? নামটা বলেন আরেকবার আপনার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শাকিল। শাকিল, আপনি ঘুমাতে গেলে কি কি ধরনের প্রবলেম আপনার হয়? আপনি কি ধরনের প্রবলেম ফেস করেন? প্রবলেম হচ্ছে যে সেটা হচ্ছে যেটা আমি প্রথমে ফেস করতাম, হঠাৎ একদিন আমি আমাদের মতিঝিলের বাসা, আমি আপনার রাসেল ভাই এখানে বলে রাখি আমাদের ঢাকায় একটা বাসা আছে, তো সেখানে হচ্ছে আপনার একদিন আমি মতিঝিলের বাসা যখন ঘুমাচ্ছি, মানে আমি আমার বেডে একা, তো বেডে যখন আমি ঘুমাচ্ছি তখন আমি ফিল করলাম যে আমার যে বিছানাটা আছে বিছানার ঠিক মাঝখান থেকে, দ্যাট মিনস আপনার মানে মাজা, হ্যাঁ মাজার এখান থেকে আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে নিচ থেকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, নিচ থেকে মনে হয় ধাক্কা দিচ্ছে। আপনার মানে বিছানায় কিন্তু কোনো ভাইব্রেট দিচ্ছে না, বাট নিচ একেবারে মাঝ পয়েন্ট। এমন কি যে আপনি যে বলছেন যে আপনার ওয়েস্টে যে জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটাতে কেউ মনে হচ্ছে বিছানার জায়গা থেকে ফুলে উঠছে এরকম কিছু, কেউ টোকা দিচ্ছে এরকম? নিচ থেকে টোকা দিচ্ছে, ধাক্কা দিচ্ছে আমাকে। ওকে। তো আমি জিনিসটা প্রথমে এত মানে আমলে নিলাম না, তো আমি জিনিসটা ভাবলাম জিনিসটা হয়তো বা আমার মনের ভুল। তো সেকেন্ড ডে তো একই অবস্থা, আমি দেখলাম যে না আমাকে মানে কন্টিনিউয়াসলি কে যেন রাতের বেলা আমার ঠিক বিছানার দিকে ধাক্কা দিচ্ছে। হ্যাঁ, ওইখানে। তো ভালো কথা, তো এইভাবে যাওয়ার পর হঠাৎ একদিন আমাদের ঢাকা যে নিজস্ব বাসা, তো আমি ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল, এইভাবে আমি উড়াই দিলাম। বাট একদিন সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাসেল ভাই, যেদিন আমি আমাদের ঢাকার যে বাসায় গেলাম ওখানে রাত্রে থাকলাম, আব্বু আম্মুর সাথে গেলাম, সবাই মিলে থাকবো। তো হচ্ছে ওখানে যাওয়ার পর সেম কাজ ওখানেও হলো। তো ওখানে হওয়ার আগে রাসেল ভাই আমি বলে রাখি সেটা হচ্ছে যে আমার মেজো আপু, হ্যাঁ, তো ও মাঝে মাঝে আমার করে কি রাতে এসে আমার সাথে ঘুমায়। হ্যাঁ, তো ও ঘুমায়, তো ও হচ্ছে যে আমি দেখলাম যে আমি মানে ঘুমাচ্ছি, তখন দেখলাম যে আধা ঘুম আধা যাওয়ার কারণে দেখলাম যে আমার মেজো আপু আমার বিছানাতে আসছে, এসে মানে পিছন দিক থেকে, মানে আমার পেছন দিক থেকে কেউ একজন মানে আমার মেজো আপু আমাকে ধরছে। হ্যাঁ, তো আমি বললাম হয়তো বা ওইটা প্রায় করে, এটা হয়তো বা স্বাভাবিক। তো ভালো কথা, ও আমাকে ধরছে, ধরার পর আমি মানে জিনিসটা আমি ফিল করলাম যে আমি সেটা নড়তে পারতেছি না, আমি মুভ করতে পারতেছি না, আমি জাস্ট মানে আমি মানে কিছুই করতে পারতেছি না। তখন আসলে আমি মানে ওকে বলতেছি যে আমার আপুর নাম হচ্ছে ইসরাত, তাই আমি বললাম যে ইসরাত তুই আমার ছাড়, আমাকে তুই ছাড়। তো দেখলাম ও নর্মালি তখন মানে ও তো কথা বলার কথা, বাট ও কোনো কথা বলতেছে না, বাট আমি কিন্তু দেখতেছি কেউ একজন আমাকে পিছন দিক থেকে জাস্ট আমাকে ধরছে। হ্যাঁ, তো আমি বলতেছি বেশ করে বললাম ইসরাত তুই ছাড়তেছিস না কেন, ছাড় আমাকে, ছাড় আপু তুই ছাড়। তখন দেখলাম যখন ছাড়তেছে না, তখন আমার মনে হলো যে আমি তো নড়তে পারতেছি না, বাট আমার সারা শরীরটা আপনার কি বলবো যে একজন জিম ধরনের একটা মানে ভাব থাকে না, ঠিক ওইভাবে আমার করতেছে। রাসেল ভাই আপনি বিশ্বাস করবেন কি জানি না, যখন আমি টোটালি যখন সেন্সে আসলাম তখন আমি দেখলাম রাসেল ভাই আমি আমার বেড থেকে জাস্ট এক হাত উপরে ভাসতেছি। আচ্ছা, জাস্ট এক হাত উপরে আমি ভাসতেছি আমার বেড থেকে। তো আমি সাথে সাথে, যেহেতু এর আগে বলছি রাসেল আমি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, তো আমি সাথে সাথে দোয়া পড়লাম। দোয়া পড়ার পর দেখলাম আমি আস্তে করে জাস্ট মুভ করে আমি আমার বিছানাতে পড়লাম। পড়ার পর আমার কেন জানি মনে হলো যে আমাকে মানে আমার রুম থেকে কেউ একজন বেরিয়ে গেল। তো এটা দেখার পর আমি সাথে সাথে আমি রুম থেকে বেরোলাম। বেরোয়ার পর হচ্ছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি আমাদের যে গেট সেটা হচ্ছে আপনার কেচি গেট, তো বাইরে কি হচ্ছে সেটা দেখা যায় আমাদের বাউন্ডারির ভিতর থেকে। তো আমি দেখতে লাগলাম যে আমাদের ওইখানে দুইটা লোক আমাদের ভাষাকে ডেডিকেট করে কি যেন বলতেছে, কিন্তু কি বলতেছে সেটা আমি বুঝতেছি না, মানে কোন ভাষায় কথা বলতেছে আমি সেটাও বুঝতেছি না। বাট আমি যেটা স্পষ্ট দেখলাম দুটা লোক আমার বাসার দিকে তাকায় ডেডিকেট করে দুটা মানে এইভাবে আঙুল দিয়ে কথা বলতেছে। তো আমি হয়তো ভাবলাম যেহেতু এটা তো আর মানে আমাদের মতিঝিলের কলোনি না, তো এখানে হয়তো চোর আসতে পারে। তো আমি আমার আব্বুকে ডাক দিলাম যে আব্বু বাসায় হয়তো বা চোর আসছে, তুমি একটু তাড়াতাড়ি আসো। তো আব্বু যথারীতি বের হলো, বের হওয়ার পর দেখলো কি কোথাও কিছু নাই। ওকে, জিনিসটা খুব আজব লাগলো এখানে যে একটা চোর যদি আসে কোনো আওয়াজ একেবারে সাইলেন্ট, কিপ অফ সাইলেন্ট, আমি আমার আব্বুকে ডাক দিলাম। বাট এসে দেখলাম এটা চাইতেও সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় লিসেনার, আজকের গল্পটা এখানেই শেষ। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকুন, আর এমন ভয়ঙ্কর ও বাস্তবধর্মী গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আজকের গল্পটা কতটা ভয়ঙ্কর মনে হলো। আমরা চেষ্টা করি আপনাদের জন্য প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসতে। আপনারাই আমাদের অনুপ্রেরণা। আপনাদের কাছেও যদি এমন কোনো ভয়ঙ্কর বা বাস্তব ঘটনা থাকে তাহলে আমাদের কাছে পাঠাতে পারেন। আমরা আপনার ঘটনাটা সংগ্রহ করে সবার সামনে তুলে ধরব। ইমেইল বা মেসেজের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। নাম গোপন রাখার ব্যবস্থা থাকবে, কোনো সমস্যা নেই। আপনারাই আমাদের গল্পের মূল শক্তি, তাই ঘটনা থাকলে অবশ্যই শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।
আল্লাহ হাফেজ।